আজ পুরো শরীর ক্লান্ত, তারপরও সকালে ভোরে ঘুম থেকে উঠে ব্যাগে সব কিছু গুছিয়ে নিয়ে আমি ক্যাম্প থেকে বের হয়ে গেলাম। আমাদের কয়েকজন অফিসারের প্রশিক্ষণ চলছে, কিন্তু আমার শারীরিক অসুস্থতার জন্য কয়েকদিনের জন্য ছুটি নিয়েছি। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের গাড়িতে উঠে বসলাম। বেশ ভালো লাগছে মনের ভিতরে, কারণ পরিবারের সাথে বেশ কয়েকদিন কাটাতে পারবো। তারপর গাড়িটা ড্রাইভিং করতে লাগলাম। বাড়িতে জানাইনি যে আমি আসছি, কারণ বাড়িতে গিয়ে তাদের সারপ্রাইজ দেব। ও, আমার তো পরিচয় দেওয়া হলো না। আমার নাম শেহাব, একজন আর্মি অফিসার। পরিবারে বাবা মা আর ছোট একটা বোন আছে। প্রায় সন্ধ্যার পরে বাড়ি পৌঁছে গেলাম। তারপর সবগুলো ব্যাগ কাঁধে নিয়ে দরজায় নক করলাম। কিছুক্ষণ পর দরজা খুলে দিল। সামনেই দেখলাম তাসবি দাঁড়িয়ে আছে। তাসবি আমার ছোট বোনের নাম। আমাকে দেখতে পেয়ে খুশিতে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই পাগলি, কাঁদছিস কেন? ভাইয়া, তুই জানিস না যে আমি কতটা খুশি হয়েছি। তুই হঠাৎ করে বাড়িতে এসে এমনভাবে সারপ্রাইজ দিবি সেটা আমি ভাবতে পারিনি, তাই খুশিতেই কান্না করে দিয়েছি। ওরে আমার পাগলি বোনটা রে, খুশিতেই বলে কান্না করে দিয়েছে। আচ্ছা তাসবি, বাবা মা ঘরে আছে তো? হ্যাঁ রে ভাইয়া, সবাই ঘরে আছে। দুজন মিলে কত গল্প করছে। তোকে দেখলে সত্যিই বাবা মা খুব খুশি হবে। আচ্ছা, এখন ভেতরে আয় আগে, আর বাবা মায়ের সাথে দেখা করে আয়। কাঁধ থেকে ব্যাগগুলো নামিয়ে রাখলাম। তারপর বাবা মায়ের ঘরের দিকে পা বাড়ালাম। আস্তে করে দরজাটা ফাঁক করলাম। দেখি দুজনে বসে গল্প করছে। তখন রুমের ভিতরে ঢুকেই সালাম দিলাম। বাবা মা আমার দিকে তাকিয়ে প্রচণ্ড খুশি হলো। বাবা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কি রে বাবা, কেমন আছিস তুই? তুই এভাবে আমাদের না জেনে চলে এসেছিলি কেন? জানিস, তোর কথাই এতক্ষণ ধরে আলোচনা করছিলাম। তারপর বাবা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি জানি এটা কারো দুঃখের কান্না নয়। সবাই আমাকে দেখে এত খুশি হয়েছে যে আনন্দেই কান্না করে দিয়েছে। আচ্ছা তোমরা এবার কান্নাকাটি থামাও তো। এত দূর থেকে আসলাম, কোথায় খুশি হবে সেটা না হয়ে সবাই কান্না করছে। এবার কিন্তু আমিও কান্না করে দেবো। আরে বাবা, এটা তো আমাদের খুশি কান্না করছি রে। তুই তো আমাদের একমাত্র ছেলে, কতদিন পরে বাড়িতে এসেছিস, তাই তো হঠাৎ করে তোকে দেখিনি যে ঠিক কন্ট্রোল রাখতে পারিনি। তোর এই পাগলি বোনটা সারাদিন আমার কানের কাছে এসে তোকে নিয়ে ভকভক করতে থাকে। এই যে মাম্মিজি, আমার বোন তো আমাকে নিয়ে বকবক করবে। ওর আর কোনো ভাই আছে যে তাকে নিয়ে বকবক করবে? এই তাসবি, আমার ব্যাগগুলো রুমে নিয়ে আয়, আমি গিয়ে ফ্রেশ হয়ে নিই। আর আম্মু, আমার অনেক খিদে লেগেছে, কিছু খাবার দাও। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তুই যা, আমি ব্যাগগুলো নিয়ে আসছি। রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ওয়াশরুম থেকে বের হতেই দেখি তাসবি বিছানায় বসে হাঁপাচ্ছে। ওর এই অবস্থা দেখে আমি হেসে দিলাম। কী রে পেতনি, ওভাবে হাঁপাচ্ছিস কেন? তো হাঁপানো ছাড়া কি করব? এর আগেও তো তোর ব্যাগ দিয়ে গেছি, তখন তো এত ভার ছিল না, কিন্তু আজকে হঠাৎ এত ভার হতে গেল কেমন করে? ও সরি রে, তোর কষ্ট হয়ে গেছে। ব্যাগের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, আর তার থেকেও বড় কথা, তোর জন্য আরও একটা সারপ্রাইজ আছে। তারপর ব্যাগ থেকে খুব সুন্দর একটা বেবি ডল বের করে তাসবির হাতে দিলাম। এইটা হলো তোর জন্য সারপ্রাইজ। বেবি ডলটা পেয়ে খুশিতে কোনো কথা বলতে পারছে না, শুধু একভাবে বেবি ডলটার দিকে তাকিয়ে আছে। অনেক সময় পরে বলে, ভাইয়া, তোকে এতগুলো ধন্যবাদ। আমি তো খুশিতে কথাই বলতে পারছি না। হ্যাঁ, এবার এইটা নিয়ে খেলা করবি ছোটদের মতো। দুজনে মিলে মজা করতে থাকলাম। তখন আম্মু রুমে আসলো হাতে একটা প্লেট নিয়ে। এই যে শিয়াব, খাবারটা খেয়ে নে। তুই এভাবে না আসলে তোর জন্য তোর পছন্দ মতো খাবার রান্না করে রাখতাম। আরে আম্মু, কোনো সমস্যা নেই, যা নিয়ে এসেছো সেগুলো তোমার হাতে খাইয়ে দাও তো, তাহলে এখন আর প্রিয় খাবারগুলো লাগবে না। তারপর আম্মু আমাকে নিজ হাতে খাইয়ে দিল। আসলে মায়ের হাতে খাবার খাওয়ার মতো মজা আর কিছুতেই হয় না। রাতের খাবারটা শেষ করে ঘুমিয়ে পড়লাম, কারণ অনেক দূর থেকে এসেছি, অনেক ক্লান্ত লাগছে। কালকে বাইরে বের হওয়া যাবে। সকালবেলা কারোর ডাকে ঘুম থেকে উঠতে হলো। এমনিতে উঠিনি, আমাকে জোর করে ঘুম থেকে ওঠানো হয়েছে। আস্তে করে চোখটা খুলে দেখি তাসবি সামনে দাঁড়িয়ে আছে। কী রে, তুই এত সকালে ঘুম থেকে উঠালি কেন? এখন তোর কাছে এত সকাল মনে হচ্ছে?
সকাল 9টা বাজে, আর তুই কিনা এখনো ঘুমিয়ে আছিস। তোদের কি প্রশিক্ষণে এগুলোই শেখানো হয় নাকি? আরে না, প্রশিক্ষণে খুব সকালে ঘুম থেকে উঠতে হয়। গতকাল শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে, তাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে পারিনি। তো বল, কি জন্য ঘুম থেকে তুললি? ভাইয়া, তুই কি আজকে আমাকে কলেজে নিয়ে যেতে পারবি? অনেক দিন হলো তোর সাথে কলেজে যেতে পারি না, তবে আজকে যখন বাড়িতে আছিস আমাকে কলেজে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তুই তৈরি হয়ে নে, আমি তোকে তোর কলেজে নিয়ে যাচ্ছি। তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম। সকালে খাবারটা খেয়ে তাসবিকে নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর চলে আসলাম কলেজের সামনে। তাসবিকে নিয়ে কলেজের মধ্যে চলে গেলাম। ওদের কলেজ আর ভার্সিটি একসাথে। এদিকে লামিয়া ওর বান্ধবীদের সাথে একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। সিয়াব কলেজে প্রবেশ করতেই লামিয়ার চোখ সিয়াবের উপর পড়ে। চোখ যেন সরাতে পারছে না সিয়াবকে দেখে। আজ পর্যন্ত কোনো ছেলেকে দেখে লামিয়ার কোনো ফিলিংস আসেনি। সিয়াবকে দেখেই ক্রাশ খেয়ে যায়। লামিয়ার বান্ধবীরা অনেক সময় ধরে ডাকছে, কিন্তু লামিয়া একটা ঘোরের মধ্যে আছে। তখন লামিয়ার একটা বান্ধবী ওকে ধাক্কা দেয়। কিরে লামিয়া, এইভাবে কোন দিকে তাকিয়ে আছিস? সেই কত সময় ধরে ডেকে চলছি, তোর কোনো সারা শব্দই নেই। ওর বান্ধবীর কথায় চমকে ওঠে। আরে, আমি একটা ছেলের উপর ক্রাশ খেয়েছি। এতদিন কোনো ছেলেকে ভালো লাগেনি, কিন্তু এই ছেলেটাকে একেবারেই ভালোবেসে ফেলেছি। তুই আবার কার উপর ক্রাশ খেলি রে? তোর জীবনে এত প্রপোজ এসেছে, একটাকেও গ্রহণ করিসনি, আর আজকে কোন একটা ছেলেকে দেখে ক্রাশ খেয়ে গেলি। তো সেইটা কোন ভাগ্যবান ছেলে, তাকে দেখা তো আমাদের। লামিয়া হাত দিয়ে ইশারা করে সিয়াবকে দেখিয়ে দেয়। লামিয়ার ইশারা দেখে সবাই তাকায়। সিয়াব তখন তাসফিকে এগিয়ে দিয়ে বের হচ্ছে কলেজ থেকে। সবাই তো সিয়াবকে দেখে ফিদা হয়ে যায়। এই, আপনারা আবার কিছু মনে করবেন না, হ্যাঁ? সত্যি তো, ছেলেটা একদম দেখতে রাজপুত্রের মতো। লামিয়ার সাথে একদম মানিয়ে যাবে। লামিয়া, তুই তো এই কলেজের সব থেকে সুন্দরী মেয়ে, তোর সাথে ছেলেটাকে একদম পারফেক্ট মানাবে। লামিয়া লজ্জায় মাথাটা নিচু করে ফেলে। অন্যদিকে সিয়াব কলেজ থেকে বের হয়ে গাড়িতে বসতে যাবে, অমনি কয়েকজন এসে তাকে জড়িয়ে ধরে। সিয়াব পিছনে ঘুরে তাকিয়ে দেখে তার বেস্ট ফ্রেন্ডরা চারপাশে দাঁড়িয়ে আছে। নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলাম না, ওদেরকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। কিরে শিহাব, এভাবে কাঁদছিস কেন? আরে কতদিন পর বাড়িতে আসলে, কোথায় আনন্দ করব সেটা না কাঁদছিস? আচ্ছা চল সবাই মিলে আড্ডা দিই। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। দুপুরের দিকে খেতে বসেছি, তখন বাসায় তাসবি আসলো। ওর মুখ দেখে মনে হলো মনটা অনেক খারাপ, কাঁদছেও মনে হয়, চোখটা ফুলে আছে। কিরে তাসবি, তোর কি হয়েছে রে? তুই কাঁদছিস কেন? তাসফি এক দৌড়ে এসে সিয়াবকে জড়িয়ে ধরে, তারপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আমার সোনা বোনটা, তোর কি হয়েছে বল একবার। তুই এই টিফিনের সময় বাসায় চলে আসলি যে? ভাইয়া, বেশ কয়েকদিন ধরে কিছু ছেলেরা আমাকে ডিস্টার্ব করে। কলেজে থেকে বাসায় আসার পথে খারাপ খারাপ কথা বলে, আমাকে খারাপ ইঙ্গিত দেয়। আর জানিস ভাইয়া, আজকে আমার গায়েও হাত দেওয়ার চেষ্টা করেছিল। ওরা সবাই এলাকার বড় লোক বাবার ছেলে, তাই ওদেরকে কেউ কিচ্ছু বলতে সাহস পায় না। অনেক মেয়েদের সাথেই এমন করে। তাসবির কথাগুলো শুনে তো মাথাটা পুরো গরম হয়ে গেল। ভাবলাম যে বাড়িতে যে কয়টা দিন আছি একদম নিলিবিলি থাকবো, কিন্তু সেটা আর হলো না। আমার এই এলাকাতেই যে এত ইফটিসিং হচ্ছে এটা তো আমার জানা ছিল না। শয়তানগুলোকে আজকে শায়েস্তা না করলে একটাও ঠিক হবে না। এই তাসবি, চল আমার সাথে, দেখি কোন কুকুরের বাচ্চাগুলো তোদেরকে ডিস্টার্ব করে। তাসবিকে নিয়ে কলেজের দিকে বের হয়ে গেলাম। কলেজ গেটের কাছে আসতেই দূর থেকে কয়েকটা ছেলে বলে উঠল, কি রে মেয়ে, এবার সাথে করে তোর ওই রাজপুত্রকে নিয়ে আসলে নাকি? আয় কাছে এগিয়ে আয়, তোদেরকে একটু আদর করে দিই। ছেলেগুলোর কথা শুনে ওদের কাছে চলে গেলাম। কিরে কুত্তারা, তোদের বাড়িতে কি নিজেদের বোন নেই? রাস্তায় মেয়েদেরকে বিরক্ত করার সময় নিজের মা আর বোনের কথা মনে হয় না? ছেলেগুলো সিয়াবের কথা শুনে জোরে হেসে দেয়। কিরে ছোকরা, তুই আবার কোথা থেকে উঠে আসলি? ওরে, এ সাধু তো দেখি আমাদের জ্ঞান দেয়। মায়াটা কি তোর বউ লাগে নাকি রে? তোর গায়ে এত জ্বালা কেন? ওদের কথা শুনে মাথাটা বিগড়ে গেল। যে ছেলেটা এসব কথাগুলো বলল তার তল পেটে বরাবর একটা লাথি, সাথে সাথে কয়েক হাত দূরে গিয়ে পড়ল। বাকি কয়জন আমাকে মারার জন্য এগিয়ে আসলো।
ওদেরকেও ইচ্ছে মতো ধোলাই করলাম। সবাই মার খেয়ে গড়াগড়ি করতে লাগলো। আরে কুত্তারা, এটা আমার বোন হয়, বোন। আরে তোরা তো নেশা করে তোদের জ্ঞান হারিয়ে ফেলেছিস। তোরা আমাকে মাফ করে দিস। তোদের কি এভাবে মারতে চাইনি আমি, কিন্তু কি করব বল। আমার বোনের কান্না আমার সহ্য হয় না। যখন তাসবি বাসায় গিয়ে কেঁদে কেঁদে তোদের বিরুদ্ধে নালিশ করলো, তখন আমি আর সহ্য করতে পারিনি। আরে আমার বোন মানে তো তোদেরও বোন। আমি একটা কথা বলে রাখছি, তোরা আজ থেকে কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করবি না, তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কলেজের চারিদিকে লোকজন এসে জড়ো হয়ে গেছে। সিয়াবের কথাগুলো শেষ হতেই সবাই একসাথে তালি দিয়ে ওঠে। সবাই সিয়াবকে ধন্যবাদ জানায়, কারণ এই ছেলেগুলো হলো এলাকার প্রভাবশালী বাবাদের ছেলে। তাদের উপরে কথা বলার মতো কেউ ছিল না। মারা তো দূরে থাক, সিয়াবের এই কাজে সবাই খুশি হয়। তারপর সিয়াব তাসফিকে ওর ক্লাসরুমে পৌঁছে দিতে যায়। এইদিকে লামিয়া প্রথম থেকে সিয়াবের এই কাণ্ড দেখছিল। সিয়াবের মারামারি দেখে লামিয়া ফিদা হয়ে যায়, আবারও ক্রাশ খেয়ে যায়, আর একটা উপায় পেয়ে যায়। তাসফিকে তার সাথে লামিয়ার অনেক ভালো সম্পর্ক। দুজনে প্রায় সময়ই গল্প করে। এখন তো লামিয়া জেনে গেল যে ছেলেটা তাসফির ভাই, তাহলে তাসফির থেকে ওর ভাইয়ের সব কিছু জানা যাবে। সবাই নিজের জায়গায় চলে যায়। কেউ সেই ছেলেগুলোকে কোনো সাহায্য করে না, কারণ সবাই ওদেরকে ঘৃণার চোখে দেখে। সিয়াব কলেজ থেকে বের হতেই দেখে ছেলেগুলোর ব্যথার চোটে কাতরাচ্ছে। এটা দেখে সিয়াবের অনেক মায়া লাগে। তারপর ছেলেগুলোকে হসপিটালে পাঠিয়ে দেয়। কলেজ ছুটি হতেই লামিয়া তাসফিকে ডাক দেয়। তাসফি লামিয়াকে দেখে অনেক খুশি হয়। আরে আপু, তুমি কেমন আছো? তোমাকে দেখে সত্যি খুব খুশি হয়েছি। আমি খুব ভালো আছি তাসফি, কিন্তু তুমি তো আমাকে ভুলে গেছো তোমার ভাইয়াকে পেয়ে। আমার সাথে তো এই কয়টা দিন কোনো গল্পই করো না। কি করব আপু বলো, ভাইয়া অনেক দিন পর বাড়িতে এসেছে, তাই ভাইয়ার সাথে সময় কাটাচ্ছি। আচ্ছা তাসফি, তোমার ভাইয়া কি কোনো মেয়ের সাথে কথা বলে? কি ব্যাপার লামিয়া আপু, তুমি হঠাৎ আমার ভাইয়ার সম্পর্কে জানতে চাইছো কেন বলো তো? তাও আবার কোনো মেয়ের সাথে কথা বলে কিনা সেটা জানতে চাচ্ছ? কুছ তো গড়বড় হে মেরি লামিয়া আপু। আরে তাসফি, কি যে বলো না তুমি। শোনো, তোমার ভাইয়া যখন ওই অসভ্য ছেলেগুলোকে মারছিল, তখন আমি সব কিছু দেখলাম। এই পর্যন্ত কেউ ওদেরকে মারার সাহস করতে পারেনি, কিন্তু তোমার ভাইয়া ওদেরকে যেভাবে শাস্তি দিল, সেটা দেখে তো আমি অবাক হয়ে গিয়েছি। যাক, তাহলে এতদিন পর একজনকে তো দেখতে পারলাম যে অন্যায়ের প্রতিবাদ করলো। এই কারণে তোমার ভাইকে আমার খুব ভালো লেগেছে। উফ লামিয়া আপু, তোমার কথাটা হলো না। আমার ভাইয়াকে তোমার ভালো লেগেছে এটা না বলে বলো যে আমার ভাইয়াকে তুমি ভালোবেসে ফেলেছো, তাহলে তো খুব ভালো হবে। তুমি হলে আমাদের কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে, আর আমার ভাইয়াকেও তো একদম রাজপুত্রের মতো দেখতে। তো আমার ভাইয়া আর তোমাকে তো একদম পারফেক্ট মানাবে। তাসফির কথায় খুব লজ্জা পেলাম, কারণ তাসফি তো ঠিকই বলেছে, আমি ওর ভাইকে ভালোবেসে ফেলেছি। কিন্তু বলা তো যাবে না, আগে সব কিছু শুনে নি ওর থেকে। আচ্ছা তাসফি, তোমার ভাইয়ার নামটা কি? আমার ভাইয়ার নাম হলো শিহাব। নামটা অনেক সুন্দর, তোমার সাথে অনেক মানাবে, লামিয়া আর শিহাব। তাসফি, তুমি কিন্তু দিন দিন অনেক দুষ্ট হয়ে যাচ্ছ। আচ্ছা, তোমার ভাইয়া এখন কি করে? পড়াশোনা নাকি চাকরি? আমার ভাইয়া এখন একটা ভালো চাকরি করে আর ভালো পজিশনে আছে, কিন্তু এই কথাটা সিক্রেট, তোমাকে আমি বলবো না। হ্যাঁ, আবার বলতেও পারি যদি তুমি বলো যে আমার ভাইয়াকে ভালোবেসে ফেলেছো। এই তাসফি, মাল লাগাবো কিন্তু এখন। তোমার ভাইয়ের সম্পর্কে একটু জানতে চেয়েছি, এখন বলছো কিনা ভালোবেসে ফেলেছি আমি। আরে আপু, তোমার চোখের ভাষা আমি বুঝতে পারছি। আমার ভাইয়াকে তুমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছো, আর এখন স্বীকার করতে চাচ্ছ না। এভাবে করলে কি হবে বলো? তবে তুমি ভালোবাসো, আমি সেটা বুঝতে পারছি। আচ্ছা, তোমাকে এখন বলতে হবে না, তুমি পরে বললেও হবে। হ্যাঁ হয়েছে, তুমি অনেক বড় হয়ে গেছো, সেটা বুঝতে পারছি। এখন বাসায় যাও, নয়তো তোমার মা বাবা আর তোমার এই ভালো ভাইয়াটা চিন্তা করবে। আর যদি তোমাকে না পেয়ে এখানে এসে দেখে যে আমার সাথে বসে আছো, তাহলে ওই ছেলেগুলোর মতো আমাকে মেরে আলু ভর্তা বানিয়ে দেবে। লামিয়ার কথা শুনে তাসফিও হেসে দেয়। তারপর দুজনে বাড়ির দিকে রওনা দেয়। মন থেকে শিয়াবের কথা সরাতে পারছি না। এতদিন কত ছেলেকেই তো দেখেছি, কত ছেলে বিয়ের প্রস্তাব, প্রেমের প্রস্তাব নিয়ে এসেছে, কিন্তু কাউকে আমার মনের মতো করে খুঁজে পাইনি। আর আজকে শিয়াবকে দেখে ফিদা হয়ে গেলাম, ভালোবেসে ফেলেছি ওকে।
কিন্তু শিয়াবের ভেতরে এমন কি আছে যাতে কি আমার মনটার জন্য জায়গা করে নিল? তবে কি ওই ছেলেগুলোকে মারার জন্য ফিরে হয়ে গেলাম নাকি? না, সেটাও তো বুঝতে পারছি না। আমি হাত দিয়ে নিজের মাথায় মৃত আঘাত করে বললাম, লামিয়া রে, তুই তো দেখছি পাগল হয়ে যাবি অকালে। তুই তো গেছিস প্রেমের জেলে ফেসে। তবে এরকম একটা ছেলের প্রেমে পড়লে কোনো সমস্যা নেই। এদিকে সিয়াব নিজের ঘরে বসে বিশ্রাম নিচ্ছে। তখনই তাসফি বাসায় আসে। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে সরাসরি সিয়াবের ঘরে চলে যায়। এই যে নবাব, আসতে পারি? বাপরে, আজকে সূর্য কোন দিকে উঠলো? আমার ঘরে ঢোকার জন্য অনুমতি চাইছে মিস তাসবি। তো কি মতলব রে তোর? আমার আবার কি মতলব থাকবে রে? ভাগ। আমাকে কি আসতে বলবি না, নাকি চলে যাব? না, থাক, আর যাওয়া লাগবে না। আয়, তুই ভিতরে আয়। ভাইয়া, তুই ল্যাপটপে এত কি কাজ করিস রে? পাগলি রে, আমাকে তো একটু কাজ করতেই হয়। আমার ফ্রেন্ডের সাথে কথা বলি, আর আমাদের অফিসের কিছু ফাইল আছে, সেগুলোর কাজ করছি। এখন তো আমি ফ্রি আছি, তাই ভাবলাম কাজগুলো আমি নিজেই কমপ্লিট করে রেখে দিই। আচ্ছা, তোর কলেজের কি খবর? আবার কেউ কোনো খারাপ কাজ করছে না তো? আরে এখন আর কে খারাপ কাজ করবে? তুই যেভাবে ছেলেগুলোকে মেরেছিস আর ওয়ার্নিং দিয়ে এসেছিস, আর কেউ খারাপ কাজ করার সাহস পাবে না। তবে হ্যাঁ, তোর একটা কাজ দেখে আমার হাসি পাচ্ছে, আবার সাথে ভালোও লাগছে। তুই ওদেরকে মেরে মাটিতে শুয়ে দিয়ে আবার নিজেই হসপিটালে নিয়ে গেছিস। কি করব বল? তোর ইফটিসিংয়ের কথা শুনে মাথা একেবারে গরম হয়ে গিয়েছিল। তারপরেও ওদের কাছে গিয়ে ভদ্রভাবে কথাগুলো বললাম, কিন্তু ওরা আবার উল্টোপাল্টা কথা শুরু করে দিল। তাই তো ওদেরকে মারতে হলো। কিন্তু পরে দেখলাম যে ওদেরকে কেউ সাহায্য করেনি, সবাই ব্যথায় কাতরাচ্ছে। তখন ওদের জন্য মায়া হলো, মনে হয় একটু বেশি মারা হয়ে গেছে, তাই সবাইকে হসপিটালে অ্যাডমিট করে দিয়েছি। হ্যাঁ ভাইয়া, ঠিক কাজই করেছিস। যতই ওরা খারাপ কাজ করুক, তবুও মানুষ তো। তো ভাইয়া, ওদের এখন কেমন অবস্থা জানিস কি? না রে তাসবি, জানা হয়নি সেটা। দাঁড়া তো, ডক্টরের কাছে ফোন করে জেনে নি সবার কেমন অবস্থা। তারপর পকেট থেকে ফোনটা বের করে ডক্টরকে ফোন করলাম। হ্যালো ডক্টর, ওই ছেলেগুলো কেমন আছে এখন? ও সিয়াব সাহেব, ওই ছেলেগুলোর অবস্থা তো আগের থেকে ভালো ছিল, কিন্তু ওদের বাবারা এসে সবাইকে নিয়ে চলে গেছে। সিয়াব সাহেব, আপনি একটা ভুল কাজ করে ফেলেছেন। এরা সবাই কিন্তু শহরের নামকরা লোকেদের ছেলে পেলে। ওদের ওপরে কথা বলার মতো সাহস কারোরই নেই। আর আপনি তো সরাসরি ওদেরকে মেরে বসেছেন। ওদের বাবারা তো আপনার ওপরে অনেক রেগে আছে। জানি না আপনাকে কি করবে, তবে এটাও শুনেছি আপনার বোনের জন্য ওদেরকে মেরেছেন। কিন্তু ছেলেগুলো একটাও ভালো না। আপনার বোনকে সেভ করে রাখবেন, নয়তো আপনার বোনের সাথে কিন্তু অঘটন করে ফেলতে পারে। আপনার বোন মানে তো আমারও মেয়ে, আর আমার নিজেরও এরকম একটা ছোট্ট মেয়ে আছে, তাই একটু ভয় করছে আর কি। আরে ডক্টর সাহেব, আপনি ওসব নিয়ে কোনো চিন্তা করবেন না। আমার পরিচয় তো আপনাকে বলেই দিয়েছি। আর জানেনই তো আমরা অন্যায়ের বিরুদ্ধে কেমন করে যুদ্ধ করি। এখন থেকে এই এলাকার সব মেয়েরাই নিরাপদে থাকবে, সেই ব্যবস্থা আমি করব। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তারপর ফোনটা কেটে দিলাম। ভাইয়া, ডক্টর কি বললো রে? ওদের অবস্থা এখন আগের থেকে ভালো, কিন্তু সুস্থ হওয়ার আগেই ওদের বাবারা এসে ওদেরকে নিয়ে গেছে। আচ্ছা, এখন রুমে গিয়ে বিশ্রাম কর, ওসব পরে দেখা যাবে। তাসফি নিজের রুমে চলে আসে আর ওর বেবি ডলটা নিয়ে খেলা করতে থাকে। তার বেবি ডলটাকে খুব পছন্দ হয়েছে। এই দুদিন তাসফি যখনই ঘরে থাকে তখনই পুতুলটা নিয়ে খেলা করে। ল্যাপটপে কাজ করতে করতে ক্লান্তি এসে যায়। ল্যাপটপটা অফ করে রুম থেকে বের হয়ে গেলাম। হঠাৎ খেয়াল করে দেখি তাসবির রুমে কেউ হাসাহাসি করছে। চুপি চুপি দরজার কাছে গিয়ে উকি দিলাম। তাসবির কাণ্ড দেখে তো আমি পুরোই অবাক। আরে, একেবারে ছোটদের মতো বেবি ডলটাকে নিয়ে খেলা করছে। মনে হচ্ছে এই প্রথম এমন জিনিস দেখলো। অনেকগুলো পুতুল এর আগেও কিনে দিয়েছিলাম, তবে এইটা মনে হয় সব থেকে বেশি পছন্দ হয়েছে, তাই এমন ছোট বাচ্চাদের মতো করছে। হা হা হা, আমার বোনটা আসলেই পাগলে। ফোনটা হাতে নিয়ে ব্রেস্ট পেন তানসিনকে ফোন করলাম আর নদীর পাড়ে আসতে বললাম। বিকালে তানসিনের সাথে খুব ভালো সময় কাটিয়ে বাসায় ফিরে আসলাম। সকালবেলায় তাসফির রেডি হয়ে সিয়াবের ঘরে যায়। আজকেও দেখে সিয়াব ঘুমিয়ে রয়েছে। এটা দেখে তাসফির অনেক রাগ হয়।
তারপর সিয়াবকে জোর করে ঘুম থেকে ওঠায়। সিয়াব আলতো করে চোখটা খুলে দেখে তাসফি পুরো তৈরি হয়ে এসেছে। এখন ওকে স্কুলে নিয়ে যেতে হবে। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর হালকা নাস্তা করে তাসফিকে নিয়ে স্কুলের দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর দুজনেই পৌঁছে যায়। সিয়াব তাসফিকে ক্লাসের দিকে এগিয়ে দিতে যায়, কিন্তু স্কুলে প্রবেশ করা মাত্রই অনেকগুলো ছেলে মেয়ে দৌড়ে আসে। সবাই খুশি, কারণ সিয়াব ওই খারাপ ছেলেগুলোকে মেরে উচিত শিক্ষা দিয়েছে। ছেলেগুলো সিয়াবের সাথে কথা বলে চলে যায়। সেদিন তো কেউ সিয়াবের সাথে কোনো কথাই বলতে পারেনি। ছেলেগুলো সিয়াবের সাথে কথা বলে চলে যায়, কিন্তু মেয়েরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায় আর হেসে হেসে কথা বলতে থাকে। এদিকে লামিয়া দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। মেয়েগুলোর এসব কাণ্ড দেখে প্রচণ্ড রাগ হতে থাকে। মেয়েগুলো যতই সিয়াবের সাথে লেগে লেগে সেলফি তুলছে আর হেসে হেসে কথা বলছে, লামিয়া ততটাই গরম হতে লাগলো, কারণ সিয়াবকে সে ভালোবেসে ফেলেছে। কিন্তু লামিয়া বেশি রাগ করতে গেলেই কান্না করে দেয়। ঠিক সেটাই হচ্ছিল, লামিয়া প্রায় কান্না করে দেবে। চোখ দুটো ছলছল করছে। তাসফি লামিয়ার এই কাণ্ডটা খেয়াল করে আর দেখে লামিয়া প্রায় কান্না করে দেবে এমন ভাব। তাসফি সিয়াবের কানের কাছে মুখ নিয়ে যায়। এই ভাইয়া, এখন এসব সেলফি তোলা বাদ দে। একজন কিন্তু তোর এসব কাণ্ড দেখে রেগে এখন কান্না করে দেবে, আর একবার কান্না করলেই তোর অবস্থা কিন্তু খারাপ। তাসবির কথা একেবারে অবাক হয়ে যায়। তাসবির দিকে ভ্রু কুঁচকে তাকায়। কিরে, এখানে আবার এমন কে আছে? সেটা পরে বলবো, এখন যা বলছি তাই কর। এদেরকে সরিয়ে দিয়ে কেটে পড় এখান থেকে। ধুর, তাসবির কথা তো কিছুই বুঝতে পারলাম না। কি আবার আমার অবস্থা খারাপ করবে? তবে তাসবি যখন কথাটা বলল এখান থেকে চলেই যায়, কি হবে সেটা পরে দেখা যাবে। কলেজ থেকে বের হয়ে গেলাম, কিন্তু পেটের মধ্যে গুড়গুড় করা শুরু হয়ে গেছে। আসলে ব্যাপারটা হলো খুব খিদে লেগেছে। যদিও বাসা থেকে সামান্য কিছু খেয়ে এসেছি, সেটাতে কি পেট চলে নাকি? চারিদিকে তাকিয়ে দেখি একটু দূরে ভালো একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। তারপর রেস্টুরেন্টে গিয়ে সকালের নাস্তাটা করে নিলাম। অল্প কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে গেলাম। দুপুরে তাসফি বাসায় চলে আসে। আজকে কলেজটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। টেবিলে বসে সবাই একসাথে দুপুরে খাবার খেতে বসে। একটু পর সিয়াবের ফোনটা বেজে ওঠে। সিয়াবকে ফোনটা ধরে। হ্যালো, আসসালামু আলাইকুম। মামি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি রে বাবা। তুই কেমন আছিস? এই তো, আমি অনেক ভালো আছি। তো বলো, তোমাদের কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কিন্তু তোর মামার অবস্থা বেশি একটা ভালো নেই। যদি একটু এসে দেখে যাস গ্রামের বাড়িতে, তাহলে ভালো হয়। তো এই ঘটনাটা আমাকে আগে বলোনি কেন? আচ্ছা ঠিক আছে, আমি কালকে এসে ডক্টরকে দেখানোর ব্যবস্থা করছি। কি রে শিহাব, পাগল হয়ে গেলি নাকি? ডাক্তার না দেখিয়ে কি আমরা এখন বসে আছি? তোর মামা আগের থেকে এখন অনেক সুস্থ। তুই শুধু তোর ছোট বোনটাকে নিয়ে এসে দেখে যা। তোর আব্বু আম্মুকে ফোন করেছিলাম, তারা বলল যে তাদের প্রচুর কাজের চাপ। তুই তো ছুটিতে আছিস, তাহলে তো কোনো সমস্যাই নেই। তুই তাসফিকে নিয়ে কালকে সকালে রওনা দে। আচ্ছা মামি, ঠিক আছে। আমি কালকে সকালেই তাসবিকে নিয়ে গ্রামের দিকে আসছি। মামাকে দরকার হলে আরও ভালো ডাক্তার দেখাবো এইখানেই নিয়ে এসে। তুমি কোনো চিন্তা করো না। আর হ্যাঁ, আমার জন্য আমার পছন্দের সব কিছু রান্না করে রাখবা। আরে পাগল রে, ঠিক আছে, তোর সব পছন্দের খাবারগুলো রান্না করে তোকে খাওয়াবো। মামির সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর তাসবিকে গিয়ে বললাম যে কালকে যেন সমস্ত কাপড় চাপড় গুছিয়ে নেয়। কালকে সকালেই মামা বাড়ির দিকে রওনা দেব। তাসবি তো আমার কথা শুনে খুব খুশি হলো, কারণ অনেক দিন হলো মামা বাড়িতে যাওয়া হয় নাই। আর বড় কথা হলো আমার প্রাইভেট কার নিয়ে যাব। তাসবি খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেল। তার অনেক খুশি লাগছে। আর তার মামার মেয়ে মুনিয়া তো আছেই। এবার অনার্স 3য় বর্ষে। মুনিয়ার সাথে তাসবির অনেক ভালো সম্পর্ক। মামা বাড়িতে গেলে দুজন দুজনকে ছাড়া চলতেই পারে না। তাসবিকে দেখলে মুনিয়া অনেক খুশি হবে, এটা ভেবে তাসবি মনে মনে বেশি খুশি হচ্ছে। কালকে যাওয়ার খুশিতে সবগুলো কাপড় চোপড় ব্যাগে গুছিয়ে ফেলেছে। সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলাম। এই দুদিনে উঠতে অনেক দেরি করে ফেলেছিলাম, কারণ একটু ক্লান্ত ছিলাম। কিন্তু আজকে শরীরটা একদম ফিট আছে। আজকে আবার মামার বাসায় যেতে হবে, তাই নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিলাম।
একটু পরে তাসবি আমার রুমে আসলো আর আমাকে দেখেই হা করে তাকিয়ে রইল। কী রে তাসবি, এভাবে তাকিয়ে আছিস কেন? তো তাকিয়ে থাকবো না? প্রত্যেক দিন তো তোকে ডেকে ডেকে ঘুম থেকে ডেকে উঠাতে হয়, কিন্তু আজকে তো দেখছি ঘুম থেকে উঠে কাপড় চোপড় প্যাক করাও শেষ। আরে আমার পাগলি বোনটারে, আমাদের প্রত্যেক দিন অনেক সকালে উঠতে হয়, কিন্তু এই দুদিন কী জন্য যে ঘুমিয়েছিলাম, কিন্তু আজকে শরীরটা একদম ফিট আছে। এখন থেকে তোর আর আমাকে ডেকে দেওয়া লাগবে না, আমি গিয়েই প্রতিদিন সকালে তোর কান ধরে টেনে ওঠাবো। এই ভাইয়া, এইটা কিন্তু একদম ঠিক হবে না। আমার একটু সকালবেলা ঘুমাতে ভালো লাগে, কিন্তু তোর মতো অত সময় ধরে ঘুমাই না। আমার সাথে একদম অশান্তি করবি না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, অশান্তি করব না। এবার তোর সব কিছু নিয়ে গাড়িতে রেখে আয়, আমরা সকালে খাবার খেয়ে রওনা দেব। তারপর পরিবারের সবার সাথে খাওয়া শেষ করলাম। আচ্ছা আম্মু, তাহলে তাসবিকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম, তোমরা ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, তোরা রওনা দিয়ে দে, কিন্তু সাবধানে যাস। পথে কোনো সমস্যা হলেই আমাদেরকে ফোন করে জানিয়ে দিবি। আরে আম্মু, তোমার ছেলেটা কি এখনও সেই ছোট আছে নাকি? অনেক বড় হয়ে গেছে, কত কিছু সহ্য করলাম এই কয়টা দিনে, আর এইটুকুতে তুমি ভয় পাচ্ছ? পথে কেউ সমস্যা করতে আসলে বেশি কিছু করব না, শুধু আমার সেই বিখ্যাত মেডিসিন কুতু দেব। শিয়াবের আম্মু শিয়াবের কথা শুনে হেসে ওঠে। ওরে আমার পাগল ছেলেটা রে, তুই কি সারা জীবন এভাবে ছোটবেলার মতো করবি নাকি? জানিস তাফসি তোর ভাইয়া ছোটবেলায় শুধু মানুষদের সুরসুরি দিত, আর এই জন্যই কেউ ওর সাথে লাগতে আসতো না। অনেক পাজি ছিল ছোটবেলায়, কিন্তু এখন তো ভেজা বেড়াল হয়ে থাকে। কবে যে এই বজ্জাতটা একটা বউ নিয়ে আসবে এই বাড়িতে, আর আমার কথা বলার জন্য মানুষ হবে, সেটা আল্লাহই জানে। আম্মু, তুমি আবার শুরু করলে এসব? আমি তো এখনও বড় হইনি, যখন বড় হব তখন লাল টুকটুকে একটা বউ নিয়ে আসবো। কি ভাইয়া, তুই কি বললি? তুই বড় হোসনি? ওরে, তোর জন্য তো আমার ভাবিকে আগে থেকেই ঠিক করে রেখেছি, শুধু সময় মতো তোর হাতে ধরিয়ে দেব। আমার ভাবিটাও তোকে অনেক পছন্দ করে, কিন্তু তোকে এখনো বলতে পারিনি। একদম মার লাগাবো, একটা ফাজিল কোথাকার। এখন চল গাড়িতে গিয়ে বস। তারপর দুজনে মিলে গাড়িতে গিয়ে বসলাম। যাওয়ার আগে একবার জিনিসপত্রগুলো দেখে নিলাম, হ্যাঁ সব কিছু ঠিক আছে। তারপর গাড়িটায় স্টার্ট দিলাম, বাবা মাকে বিদায় দিয়ে চলতে শুরু করলাম। আমারও অনেক ভালো লাগতে লাগলো, তবে মামার জন্য একটু খারাপও লাগছে। পুরো রাস্তা দুজনে মজা করতে করতে গেলাম। আসরের আজানের সময় মামার বাড়িতে পৌঁছে গেলাম। শিয়াব আর তাসফি গাড়ি থেকে নামতেই তাদের মামি বাড়ি থেকে দৌড়ে চলে আসে, তারপর দুজনকে জড়িয়ে ধরে। কি রে তাফসি, কেমন আছিস তুই? এই তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি মামি। তুমি কেমন আছো? এই তো রে মা, আমিও অনেক ভালো আছি। বাবা কত বড় হয়ে গেছিস তুই, চেহারাটাও তো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। এই যে মামি, আমাকে আর লজ্জা দিতে হবে না। আমার নিজের ভাইটা কখনো তো আমাকে এমন করে প্রশংসা করেনি, সব সময় হয় পেতনি, না হয় কত কিছু বলে। এই তুমিই এখন আমার এত প্রশংসা করলে। মামি তাসফির কথা শুনে হেসে দেয়। ওরে আমার পাগলি রে, নিজের বোন যত সুন্দরী হোক না কেন, ভাইয়ের কাছে বোন সব সময় পেতনিদের মতোই হয়। এই যে শিহাব সাহেব, কেমন আছেন আপনি? যাক, অনেক সময় পরে কারণ নজর তো আমার দিকে পড়লো, এটাই অনেক আমার জন্য। ওরে পাজি রে, আমার নজর সবার দিকেই থাকে। তোরা তো আমার দু চোখের মনি রে, তোদেরকে আমি খুব ভালোবাসি। তো বাবা কেমন আছিস তুই? মামি, আমি তো খুব ভালো আছি, কিন্তু ওই তাসবির বাচ্চা কি আমার ভালো থাকতে দেয় নাকি বলো? সকালবেলায় একটু ঘুমিয়ে থাকলে চেঁচিয়ে চেঁচিয়ে কান ধরে সব কানের পোকা বের করে দেয়। নিজে তো নাক ডেকে ঘুমায়, আর আমি ঘুমালেই ওর গায়ে যত জ্বালা। ওই কি বললি তুই? আমি তোকে সব সময় জ্বালাতন করি? এই রে, তোদের আবার ঝগড়া লাগলো? এই সব সময় একই কাজ করিস, আর কত সময় বাইরে দাঁড়িয়ে থাকবি তোরা? এবার তো ভিতরে চল। নিজেদের ঝগড়া থামলো, আসলে পেতনিটাকে রাগাতে খুব ভালো লাগে। গাড়ি থেকে নিজেদের জিনিসপত্র নামিয়ে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলাম। বাড়িতে আরও অনেক লোকজন আছে, সবাই মামির আত্মীয়। আমাদেরকে দেখে সবাই এগিয়ে আসলো, সবাই আমাদের অবস্থা জানতে চাইলো। মামি এসে সবাইকে সরিয়ে দিল।
এই তোরা কি করছিস সবাই? বেচারা দুজন অনেক পথ খরচ করে এখানে কেবল এসেছে, আর তোরা ওদেরকে চাপটে ধরেছিস। তাপসি, তোরা আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে, তারপর এই বোকাগুলোকে সময় দিস। মামির কথা শুনে সবাই লজ্জা পেল। আমি আর তাসবি মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে আসলাম। মামি আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে তাসবিকে নিয়ে চলে গেল। কাঁধ থেকে জিনিসগুলো নামিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আমার মামিদের পরিচয় দিয়ে নিই। এই গ্রামের সবচেয়ে বড় লোক হলো আমার মামিরা। অনেক জায়গা জমি থাকার কারণে গ্রামে তাদের দোতলা বাড়ি আছে। অবশ্য এই জায়গা জমির জন্য আমার মামার অহংকার নেই, সবাইকে সমানভাবে দান করে দেয়। এক কথায় বলতে গেলে খুবই দয়ালু আমার মামা। যাই হোক, ফ্রেশ হয়ে বের হলাম। তখনই মামি খাবারের জন্য ডাক দিল। ড্রেসটা চেঞ্জ করে নিয়ে খেতে চলে গেলাম। খাবার টেবিলে গিয়ে তো সিয়াব অবাক হয়ে গেছে, কারণ সব রকম পছন্দের খাবার টেবিলে সাজানো। সিয়াব খুশি মনে গিয়ে টেবিলে বসে পড়ে। সেটা দেখে মামিও খুব খুশি হয়। সিয়াব ভালো করে লক্ষ্য করে দেখে যে মুনিয়া নেই। আসার পর থেকে তো মুনিয়াকে দেখতে পেলাম না। আচ্ছা মামি, মুনিয়া কোথায় আছে? হো, মুনিয়া তো ওর বান্ধবীর বাসায় গেছে। ওর বান্ধবীর আজকে বিয়ে, একটু পরে চলে আসবে। তারপর দেখবি গল্প করতে করতে তোর মাথা কেমন খারাপ করে দেয়। হ্যাঁ, মেয়েদের তো ওই একটা স্বভাবই আছে, গল্প করতে করতে সবার মাথা খারাপ করে দেওয়া। তাসবির দিকে তাকিয়ে দেখি আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। এই রে, কাম সারছে। তাসবি এমনিতেই আমার মাথা খারাপ করে দেয়, তার উপর আবার ওর সামনে ওদের স্বভাব নিয়ে কথা বলেছি। আমার কি হবে সেটা বুঝতে পারছি। আজকে আর মার খাওয়ার অভাব হবে না। তাসফির সিয়াবের দিকে রাগি লুকে তাকিয়ে আছে আর মনে মনে গালাগালি করছে। এটা তাসফির নিত্যদিনের অভ্যাস। যখন সিয়াবকে মারতে পারে না তখন হাজারো রকমের গালি দেয়। খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। যাক বাবা, বেঁচে গেছি। তাসবি আমাকে কিছু করেনি। যেভাবে রেগেছিল তাতে তো আজকে আমার অবস্থা খারাপ ছিল। অন্যদিকে তাসফিও খেয়ে দিয়ে রুমে চলে যায়। তারপর নিজের বিছানা গুছিয়ে নেয়। ঘুমাতে যাবে তখনই তাসফির ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে লামিয়া ফোন করেছে। হ্যালো লামিয়া আপু, তুমি কেমন আছো? আমি তো অনেক ভালো আছি, কিন্তু তুমি তো ভালো থাকতে দিচ্ছ না। আজকে কলেজ টাইমে লাস্ট পর্যন্ত তোমার জন্য ওয়েট করেছি, কিন্তু আজকে আসলেই না। তোমার সাথে প্রত্যেক দিন আমি একটু গল্প করি, সেটা আজকে মাটি করে দিলে তো। তোমার কি হয়েছে একটু বলো তো। এই রে আপু, সরি, তোমাকে কথাটা বলতে একদমই ভুলে গেছি। আমি আজকে গ্রামে আমার মামার বাসায় এসেছি। গতকাল মামি ফোন করে বলল যে তোর মামা অসুস্থ, তাই মামাকে দেখতে চলে এসেছি। সরি, তোমাকে বলতে ভুলে গেছি। না, সমস্যা নেই, সেটা ঠিক আছে। তো তোমরা কবে ফিরবে গ্রাম থেকে? অনেক মিস করছি তোমাকে। এই যে লামিয়া আপু, একদম মিথ্যে কথা বলবে না। তুমি যে কাকে মিস করছো সেটা খুব ভালো করেই জানি। তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? সেদিন ভাইয়া যখন ওই আপুদের সাথে সেলফি তুলছিল তখন তো তুমি রাগে প্রায় কেঁদেই দিয়েছিলে। আমি তোমার চোখের দিকে তাকিয়ে সব বুঝে গেছি। এত ভালো ছেলেরা তোমাকে প্রপোজ করলো, একটাকেও গ্রহণ করলে না। আর আমার ভাইয়াকে একবার দেখেই তুমি তার ব্যাপারে জানতে চাইলে। আমাকে একেবারে পিচ্ছে ভেবেছো? হ্যাঁ, তুমি তো অনেক বড় হয়েছো, তাই না? আমি এত ছেলেদেরকে রিজেক্ট করে দিয়েছি, কারণ তাদের একটাকে আমার পছন্দ হয়নি। আমি তো বললাম যে তোমার ভাইকে সেদিন সবারই ভালো লেগেছিল। যেদিন তোমার ভাইয়া ওই খারাপ ছেলেগুলোকে মেরেছিল সেদিন আমারও খুব ভালো লেগেছিল। ওই জন্য তোমার কাছ থেকে তোমার ভাইয়ের সম্পর্কে জানতে চাইলাম। লামিয়া আপু, তুমি সত্যি করে বলো তো, আমার ভাইয়াকে তুমি পছন্দ করো না? তাসফি, তুমিও না, শুধু বেশি বেশি বলো। বলে ফোনটা কেটে দিলাম। তাসফি মনে মনে হেসে দেয়, কারণ সে জানে লামিয়া আপু সিয়াবকে অনেক ভালোবাসে। কারণ সেদিন কলেজের থেকে লামিয়ার চোখ দেখেই বুঝে গিয়েছিল। এসব কথা ভাবতে ভাবতে মুনিয়া ঘরে চলে আসে। তাসফি মুনিয়াকে দেখে জড়িয়ে ধরে। আরে আপু, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি তাসফি। সত্যি তোমাকে এতদিন পর দেখে আমার অনেক ভালো লাগলো। আমি খুব বেশি খুশি হয়েছি। তোমার সাথে অনেক মজা করতে পারবো। আচ্ছা তাসফি, সিহাব ভাইয়া আসেনি? হ্যাঁ, বলদটা এসেছে তো, না হলে আমি কেমন করে আসতাম। প্রায় সারাদিন ড্রাইভিং করে মনে হয় ক্লান্ত হয়ে পড়েছে। রুমে গিয়ে দেখো, গিয়ে ঘুমিয়ে পড়েছে। আজকে খাবার সময় আমাদের দুজনকে অনেক অপমান করেছে। কালকে সকাল আসতে দাও, আমরা দুজন মিলে ওর অবস্থার 12টা বাজাবো।
আরে ছাড়ো তো তাসফি, ভাইয়া মনে হয় আমাদের সাথে মজা করছে। এতে তুমি এত ক্ষেপে যাচ্ছ কেন? ওই বান্দরটা মজা করলে কি আমি এত রেগে যেতাম নাকি? আমাদের মেয়েদের বিরুদ্ধে কথাগুলো বলেছে। শয়তানটা বলে যে আমরা নাকি সারাদিন ধরে গল্প করতেই থাকি, আর ওরা সেটা শুনে পাগল হয়ে যায়। মুনিয়া তাসফির কথা শুনে হেসে দেয়। তাসফির মুখের দিকে তাকিয়ে দেখে ওর রাগ হয়ে গেছে। রাগ করা মুখটা দেখতে অনেক ভালো লাগছে। তারপর তাসফি অনেক বুঝিয়ে শুনিয়ে শান্ত করে বিছানা ঠিক করে গল্প করতে করতে ঘুমিয়ে যায়। ফজরের আজান শুনে ঘুমটা ভেঙে গেল। তারপর ফ্রেশ হয়ে উজু করে নামাজটা আদায় করে নিলাম। তখনই মনে পড়ল যে মামার সাথে দেখা করা হয়নি। ইস, কালকে এত জার্নি করে এসে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই আসল কাজটাই করা হয়নি। এসেছি মামাকে দেখতে, কিন্তু তাকেই দেখা হলো না। তাড়াতাড়ি করে মামার রুমে চলে গেলাম। দরজার বাইরে থেকে শুনি মামা মামি ভিতরে গল্প করছে। এই যে মামি, ভিতরে আসতে পারি? আরে শিহাব, ভেতরে আয়। এতে আবার অনুমতি নেওয়ার দরকার আছে নাকি? মামার বাড়িতে এসেছিস, রুমে চলে আসবি পাগল। সবই ঠিক আছে মামি, কিন্তু তোমাদের নিজেদের তো কিছু প্রাইভেসি আছে, তাই না? আমি এভাবে হুট করে চলে আসলে তো অনেক খারাপ দেখায়। আচ্ছা হয়েছে, তোর আর খারাপ দেখানো লাগবে না। আয় ভিতরে আয়, তো বল কি বলবি? কি আর বলবো, দুঃখের কথা, এসেছি হলো মামাকে দেখতে। কিন্তু কালকে সারাদিন রাস্তায় জার্নি করার পর এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে মামার সাথে দেখা করার কথা মনেই ছিল না। এখন সকালে উঠে নামাজটা পড়ে মামার কথা মনে হলো, তাই তো ছুটে চলে এলাম। আচ্ছা ঠিক আছে, তোরা দুজনে বসে কথা বল, আমি তোদের জন্য নাস্তা রেডি করি। আমাদেরকে রেখে মামি চলে গেল নাস্তা তৈরি করতে, আর আমি মামার সাথে কথা বলতে লাগলাম। মামার এখন শরীরের অবস্থা অনেকটাই ভালো। বেশ কয়েকদিন যাবৎ কিছুই খেতে পারতো না। মামা শুধু তার একমাত্র মেয়ে মুনিয়ার চিন্তা করে, কিন্তু আমি বুঝি না যে ওই পিচ্চিটার জন্য এত চিন্তা করা লাগবে কেন। আসলে মুনিয়াকে পিচ্চি বললেও সে এখন অনার্স 3য় বর্ষে পড়ে। সো বুঝতেই তো পারছো যে কতটা ছোট মুনিয়া। মামার সাথে কথা বলা শেষ করে পেতনি দুইটার খোঁজ করতে লাগলাম, মানে মুনিয়া আর তাসবির খোঁজ করতে লাগলাম। এখানে আসলে ওই দুটোকে এই নাম ছাড়া ডাকি না। ওদের রুমে দরজায় গিয়ে দেখলাম দরজা খোলা আছে। আচ্ছা মামি, পেতনি দুটোর ঘরের দরজা ফাঁকা কেন? ওদেরকে একটু আগে ডাকতে গিয়েছিলাম, কিন্তু একটাও ঘুম থেকে উঠলো না। মুনিয়া দরজাটা খুলে দিয়ে আবার ঘুমিয়ে পড়লো। এখানে আসতেই যে ওদের এত ঘুম কোথা থেকে আসে সেটা আমার মাথায় ঢোকে না। তুই দেখ ওদেরকে ডেকে তুলতে পারিস কি না। মামির কথা শুনে একা বাঁকা হাসি দিলাম। ওদেরকে তুলতে পারবো না মানে? প্রত্যেকবার যেমন করে ঘুম থেকে ওঠাই, এবারও সেভাবে ঘুম থেকে ওঠাবো। তারপর দরজাটা খুলেই ভিতরে চলে গেলাম। দুটোকে 5 মিনিট ধরে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু দুটোই একটু শব্দ করে উত্তর দিয়ে আবার ঘুমিয়ে গেল। রাগটা এবার আর কন্ট্রোল করতে পারলাম না। দুটোর 2 কান ধরে টান দিলাম, হালকাভাবে ধরলেও উঠল না। তখন জোরে করে 2টার কান ধরে জোরে টান দিলাম। দুটোই ওমাগো বলে লাফিয়ে উঠল। ওরে ওরে, কোন হারামজাদা রে এই কাজটা করেছে? আমাকে ছাড় বলছি, আমার ব্যথা লাগছে তো। এই তো আমি হারামজাদা, তোর কান ধরেছি। এবার তো কানটা ছিঁড়ে তারপর থামবো আমি। ঘুম থেকে না উঠে মরার মতো পড়ে আছিস। ভাইয়া, এটা কিন্তু তুমি একদমই ভালো করছো না। আমার সুন্দর কানটা তুমি এভাবে ধরে রেখেছো কেন? আমার ব্যথা লাগছে তো, ছেড়ে দাও। ওই মনিয়া পেতনি, তোদের কানটাকে ছেড়ে দেওয়ার জন্য ধরেছি নাকি? সেই যে ঘুমিয়েছিস, এখনও ওঠার নামগন্ধ নেই। এদিকে সূর্য প্রায় মাথার উপরে উঠতে চললো। আমার মামা তোর কথা ভেবে ভেবে অসুস্থ হয়ে যাচ্ছে, আর তুই কি না ঘুমাচ্ছিস? মুনিয়া ঘুম ঘুম চোখে, এটা তুমি কি বলো ভাইয়া? বাবা তো এমনিতেই অসুস্থ হয়ে গেছে, বয়স হলে তো দুর্বল হয়ে পড়বেই। মুনিয়া কথাটা বলতে বলতে ভালো করে চোখ খোলে। তারপর শিয়াবের দিকে তাকিয়ে চোখ থেকে সব ঘুম উড়ে যায়, কারণ শিয়াবকে দেখে মুনিয়া ক্রাশ খেয়ে যায়। এটা নতুন কিছু না, ছোটবেলা থেকেই মুনিয়া শিয়াবকে অনেক পছন্দ করে আর বয়সের সাথে সাথে ভালোবেসে ফেলে, কিন্তু কখনো শিয়াবকে বলতে পারেনি আর ভয় পেত যদি শিয়াব এই ভাই বোনের সম্পর্ক নষ্ট করে দেয়। শিয়াব মুনিয়াকে ধাক্কা দেয়। কী রে মুনিয়া, এমন হাঁ করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? তোদের কি আবারও কানমলা খাওয়ার শখ হয়েছে নাকি? না না না, আর শখ নেই কানমলা খাওয়ার, উঠছি তো আমরা। এই প্রত্যেকবার মামার বাড়িতে এসে আমাদেরকে এইভাবেই ঘুম থেকে জাগিয়ে তুলিস? তোর কি এই বাজে স্বভাবটা আর দূর হবে না নাকি?
না রে, তোরা তো দেখছি উঠছিস না। এবার আমি তোদেরকে... সিয়াব কথাটা বলতেই দুজনে ভয় পেয়ে উঠে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। সিয়াব ওদের কাণ্ড দেখে হাসতে থাকে, তারপর রান্নাঘরে চলে যায়। রান্না করতে ব্যস্ত হয়ে পড়েছে। আস্তে করে মামির পিছনে গিয়ে দাঁড়ালাম। এই যে মামি, কী রান্না করছো তুমি? এত সুগন্ধ বের হচ্ছে যে এক্ষুনি খেতে ইচ্ছা করছে। তুই আবার কখন আসলি আমার পিছনে? আমি বুঝতেই পারিনি। হো, তোর জন্য পায়েস রান্না করছি। তুই তো এটা সকালে খেতে খুব পছন্দ করিস, তাই এখন রান্না করে দিচ্ছি। মামি, আমি কিন্তু তোমাদের সবাইকে যাওয়ার সময় শহরে নিয়ে যাব। মামা এই গ্রামে থেকে ভালো চিকিৎসা পাচ্ছে না, এইটা আমার বোঝা হয়ে গেছে। আমি কালকেই সবাইকে নিয়ে রওনা দেব। সব কিছু আজকে গুছিয়ে নাও। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। যে কয়দিন ছুটিতে আছি তোমাদের সাথেই থাকবো। তাসবি আর মুনিয়া ওখানে গিয়ে আনন্দ করবে। আচ্ছা, তুমি রান্না করো, আমি চলে যাচ্ছি। সিয়াব রান্নাঘর থেকে বেরিয়ে মামার ঘরে যেতে লাগলো। তখনই তাসবি আর মুনিয়া সিয়াবের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। এই যে নবাবজাদা, আমাদেরকে এভাবে ঘুম থেকে ওঠানোর সাহস আপনাকে কে দিল শুনি? তোদেরকে এভাবে ঘুম থেকে ওঠানোর দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। তোরা যতদিন এভাবে ঘুমিয়ে থাকবি ততদিন তোদেরকে এভাবেই ঘুম থেকে কান ধরে টেনে তুলব। কথাটা বলতেই দুজনে মিলে আমাকে মারার জন্য তেড়ে আসলো। আরে আমি কি এখনও দাঁড়িয়ে থাকি নাকি? এক দৌড়ে মামার ঘরে চলে গেলাম আর মামার পিছনে গিয়ে লোকালাম। এই যে দেখো মামা, এই পেতনি দুটো আমাকে ধরতে আসছে। আমাকে কি এরা ধরতে পারে বলো? ওরে বান্দর পোলা, আমাদের ভয়েতে মামার পিছনে গিয়ে লুকিয়েছিস। এখন তো আমাদের হাত থেকে বেঁচে গেলি। আর কতক্ষণ পালিয়ে থাকবি? তোরা আমাকে কখনোই ধরতে পারবি না। এখন এখান থেকে যা তো, আমি মামার সাথে বসে গল্প করব। তাসবি আর মুনিয়া মুখ ভেঙচি কেটে রুমে থেকে চলে গেল। এদিকে সিয়াবার ওর মামা মেয়ে দুটো কাণ্ড দেখে শব্দ করে হেসে দেয়। তারপর সিয়াব ওর মামার সাথে বিভিন্ন বিষয়ে গল্প করতে থাকে। একটু পরেই মামি সবাইকে খাবার খাওয়ার জন্য ডাক দেয়। সিয়াব তার মামাকে ধরে নিয়ে গিয়ে খাবার টেবিলে বসায়। তখনই সিয়াবের চোখ পড়ে বিরিয়ানির দিকে। সিয়াব বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। পাশেই তাকিয়ে দেখে পায়েস খুব সুন্দর করে সাজিয়ে রাখা। সিয়াব খুব খুশি হয়ে খেতে বসে। তখনই তাসবি আর মুনিয়া খাবার খেতে চলে আসে। তাসবি সিয়াবের দিকে তাকিয়ে দেখে খেতে বসে। কিরে ভাইয়া, তুই এত ছোচা কেন রে? একটু ভালো খাবার দেখেই খেতে বসে গেলি। এভাবে বসতে একটু লজ্জা করলো না? কি রে তাপসি, ওর লজ্জা কেন করবে? ওর নিজের মামার বাড়ি এসেছে, এখানে লজ্জার কি হলো বলতো শুনি? নাকি তুই ওর খাবার দেখে হিংসা করছিস, কোনটা? আমার বয়েই গেছে ওই বান্দরটার খাবারের দিকে লোভ করার জন্য। আমি কি ওর মতো নাকি যে সামনে যা পাবো ছোচার মতো খেতে বসে যাব? ওর তো লোভ সহ্য হয় না। এই তাপসি, তুই চুপ কর তো এখন। এত ভালো একটা ভাইয়ার সাথে সব সময় ঝগড়া করিস কেন? শিহাব কি মিষ্টি একটা ছেলে, তুই জানিস না? তুই যে ওর খাবারগুলো দেখে হিংসা করছিস সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। টেবিলে এসে বসে পড়, তোর জন্যও তোর প্রিয় খাবারগুলো রান্না করেছি। বলে একটা প্লেট থেকে ঢাকনা ওঠায়। তাসবি খাবারগুলো দেখে খুব খুশি হয় আর মুনিয়াকে নিয়ে খাবার খেতে বসে। এদিকে মুনিয়ার খাবারের দিকে কোনো খেয়ালই নেই, এক দৃষ্টিতে সিয়াবের দিকে তাকিয়ে রয়েছে। সিয়াবকে দেখে তার হার্টবিট বেরিয়ে চলেছে। এটাই মনে হয় ভালোবাসার আগের মুহূর্ত। মুনিয়া সিয়াবকে নিয়ে ভাবতে থাকে, সবসময় ক্রাশ খায়। অপরদিকে মামি মুনিয়াকে কয়েকবার করে ডাক দেয়, কিন্তু মুনিয়া কোনো সাড়া শব্দই পায় না, তাই ওকে ধাক্কা দেয়। এই মুনিয়া, তোকে এতবার করে ডাকছি, শুনতে পাচ্ছিস না নাকি? মুনিয়া ওর মায়ের কথায় চমকে ওঠে, কারণ এতক্ষণ সিয়াবকে নিয়ে ভাবনার সাগরে ডুব দিয়েছিল, তাই কিছু শুনতে পায়নি। হ্যাঁ আম্মু, বলো কি বলছো? শোন মুনিয়া, আমরা কালকে তাফসিদের বাসায় যাব। শিহাব অনেক করে বলল আমাকে, তাই আর রিকোয়েস্টটা ফেলতে পারিনি। কাপড় চোপড় সব কিছু গুছিয়ে রাখিস, কালকে আমরা রওনা দেব। মামির কথা শুনে মুনিয়া আর তাসফি একে অপরের দিকে অবাক হয়ে তাকায়। দুজনে ভাবতেও পারেনি তাদের জন্য এমন একটা খুশির সংবাদ আসতে চলেছে। দুজনে খুব খুশি হয়। খাবারটা শেষ করেই দুজনে ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে দিনটা কেটে যায়। সকালবেলায় সবাই তৈরি হয়ে নেয়, সবাই বাড়ির থেকে বের হবে। এমন সময় তাসফি লামিয়াকে ফোন করে। হ্যালো লামিয়া আপু, আমরা আজকে চলে এসেছি, তুমি রাগ করো না।
আমি কিন্তু কালকে কলেজে ভাইয়াকে সাথে নিয়ে আসবো আর তোমার সাথে পরিচয় করিয়ে দেব। এই ফাজিল মেয়ে, তোমার ভাইয়ের সাথে পরিচিত হয়ে আমি কি করব? আমার লাগবে না তোমার ভাইয়ের সাথে পরিচিত হওয়া। আরে লামিয়া আপু, এরকম করলে কি হয় নাকি বলো? যাকে ভালোবেসে ফেলেছো তার সাথে দেখা করতে লজ্জা তো লাগবেই, তাই না? এখন অপেক্ষা করো, কালকে আসছি। এই তাসফি, ফোনটা কেটে দিল। কথা বলা শেষ করার পর মনে মনে হেসে দিলাম, সাথে অনেক লজ্জাও লাগছিল। যাক, কোনো ব্যাপার না, কালকে দেখা যাবে কি করা যায়। এদিকে সিয়াব সবাইকে গাড়িতে বসিয়ে সব কিছু ঠিকঠাক করে নিল। মুনিয়া সিয়াবের পাশের সিটে বসে গেল, কিন্তু তার আগেই তাসফি গিয়ে বসে পড়ল আর শয়তানি একটা হাসি দিল। মুনিয়া একটু রাগ করে পিছনে গিয়ে বসে পড়ল। সবাইকে ঠিকভাবে বসিয়ে দিয়ে গাড়িতে উঠে গেলাম। তারপর লুকিং গ্লাসটা ঠিক করে নিলাম যাতে করে পিছনের সবাইকে দেখতে পারি। সবার প্রস্তুতি ঠিক হয়ে গেল, ড্রাইভ স্টার্ট করলাম। আজকে কী কারণে যেন গাড়িটা চালাতে অনেক ভালো লাগছে। সবাই গল্প শুরু করে দিয়েছে, বিশেষ করে তাসবি, মুনিয়া আর মামি তিনজনে অনেক হাসাহাসি করছে। এদের কাণ্ড দেখে বুঝে গেলাম যে বাসায় যেতে যেতে কানের অবস্থা খারাপ করে দেবে এরা। শেষে কানটাকে আবার আইসিইউতে না ভর্তি করা লাগে। অনেকটা জার্নি করার পর বিকেলে বাসায় পৌঁছে গেলাম। সবাইকে নিয়ে বাসায় ঢুকলাম। মামাকে দেখেই আম্মু এসে জড়িয়ে ধরল। দুই ভাই বোন অনেক দিন পর এক জায়গায় হলে যা হয় আর কি। বাসায় এসে তো সবাই অনেক খুশি, কতদিন পর সবার সাথে দেখা হলো। নিজেদের ব্যাগগুলো গাড়ি থেকে নামিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসলাম। তারপর নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। সারাদিন গাড়ি চালিয়ে অনেক ক্লান্ত হয়ে গেছি। তারপর আবার তিনজন মিলে গল্প লাগিয়ে দিয়েছিল, এটা যেন যাচ্ছে তাই কাণ্ড। ফ্রেশ হয়ে বিছানায় শটাং হয়ে শুয়ে পড়লাম। মনটা এখন শুধু একটা কথাই বলছে, শিহাব রে তুই ঘুমিয়ে পড়, আর জেগে থাকিস না। মনটার কথা শুনে চোখ বন্ধ করলাম। তারপর আল্লাহ জানে কখন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে মনে হলো মুখের উপর বৃষ্টি পড়ছে। আরে আমি তো ঘরে শুয়ে আছি, তো পানি পড়ে কোথা থেকে? চোখ খুলে দেখি তাসবি আর মুনিয়া আমার মুখে পানি স্প্রে করছে। লাফ দিয়ে উঠে পড়লাম। ওই তাসবি, আমাকে কি শান্তিমতো ঘুমাতেও দিবি না নাকি? আচ্ছা মুনিয়া আপু, এখন রাত বাজে 9টা। যে কোনো মানুষ এই এখন খাওয়া দাওয়া করে ঘুমাতে যায়, আর এই বাঁদর সেই থেকে এসে মরার মতো ঘুমাচ্ছে, ওঠার কোনো খবরই নেই। ওই শয়তান পোলা, তোর জন্য আজকে আমরা বিকেলে ঘুরতে যেতে পারিনি। ভাবলাম যে আজকে কত মজা করে ঘুরে বেড়াবো, তোর জন্য কিছুই হলো না। মুনিয়া, এই পেতনির সাথে তুইও শুরু করেছিস? তোরা এখন যা এখান থেকে, আর কালকে বিকালে তোদের নিয়ে ঘুরতে বের হব। আমি অনেক ক্লান্ত, এখন খেয়ে ঘুমিয়ে যাব। তারপর নিচে গিয়ে সবার সাথে খেয়ে নিলাম। রুমে এসে আবার ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলায় তাসফি একটু সকালে ঘুম থেকে উঠে যায়। তারপর মুনিয়াকে ঘুম থেকে ডেকে তোলে। অজু করে দুজন মিলে নামাজটা আদায় করে নেয়। তারপর দুজনে বসে বসে অনেক সময় গল্প করে। কলেজের সময় হয়ে গেলে তাসফি তৈরি হয়ে সিয়াবের ঘরে চলে যায়। গিয়ে দেখে সিয়াব ল্যাপটপ নিয়ে বসে আছে। তারপর সিয়াবকে রেডি হতে বলে চলে যায়। ল্যাপটপ অফ করে তৈরি হয়ে নিলাম। গাড়ির চাবিটা নিয়ে বাইরে আসতেই অবাক হয়ে গেলাম। মুনিয়া খুব সুন্দর করে সেজেছে। তাসবি আর মুনিয়া দুজনে হাত ধরে দাঁড়িয়ে আছে। মুনিয়া দেখতে এমনিতেই সুন্দর, তারপর আবার হালকা সেজেছে, যেন একটা পরী সামনে দাঁড়িয়ে আছে। দুজনের হাবভাব দেখে বুঝলাম মুনিয়াও তাসবির সাথে কলেজে যাবে, তাই ওদেরকে গাড়িতে বসতে ইশারা দিলাম। গাড়ি স্টার্ট করে ওদেরকে নিয়ে কলেজে চলে গেলাম। তাসবি আর মুনিয়া দুজনে নেমে গেল। আমিও গাড়িটা পার্ক করে ওদের কাছে আসলাম। তারপর মুনিয়াকে নিয়ে কলেজের ভিতরে ঢুকলাম। এদিকে লামিয়া ওর বান্ধবীদের নিয়ে এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে। কি রে লামিয়া, আজ তো আশিক ওর ভাইকে নিয়ে কলেজে আসবে, তোর সাথে দেখাও করিয়ে দেবে। তো তুই কি করবি? আমি তো শিহাবকে প্রথম দেখাটাই ভালোবেসে ফেলেছি। আমার তো ওকে দেখিয়ে লজ্জা করে, তবে ওর সাহস দেখলে অনেক ভালো লাগে। ওর চেহারা তো মাশাআল্লাহ, একদম রাজপুত্রের মতো। শিহাবকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়। ওর সামনে গিয়ে কি আমি কথা বলতে পারবো? না, কথা বলতেই হবে। কথাগুলো বলতেই সিয়াবের দিকে লামিয়া চোখ পড়ে। দেখে সিয়াবের সাথে একটা মেয়েও এসেছে, আর মেয়েটা অনেক সুন্দর করে সেজেছে। সিয়াবের সাথে একদম ক্লোজ হয়ে হাঁটছে, সাথে তাসফিও আছে। সিয়াবের সাথে মেয়েটাকে দেখে লামিয়ার মনটা খারাপ হয়ে যায়, কারণ সিয়াবকে অনেক ভালোবাসে। এখন পর্যন্ত
সিয়াবকে কোনো মেয়ের সাথে দেখেনি, তাই মনটা খারাপ হয়ে যায়। এইটা আমি কি দেখছি? শিয়াবের সাথে এই মেয়েটাকে? তাসফি তো জানি যে আমি ওর ভাইকে কতটা ভালোবাসি, তাহলে এই মেয়েটাকে কই থেকে জোগাড় করে এনেছে? লামিয়া মনটা খারাপ করে বসে থাকে। আরে লামিয়া, তুই মন খারাপ করছিস কেন? মেয়েটা তো শিয়াবের কোনো আত্মীয় হতে পারে। তুই আগে থেকে কত কিছু ভাবা শুরু করে দিয়েছিস। তাসফি তো বলছেই তোকে যে আজকে শিয়াবের সাথে তোর কথা বলিয়ে দিবে, তাহলে তখনই তুই মেয়েটার ব্যাপারে শুনে নিস। এখন চল ক্লাসে যাই। তারপর লামিয়াকে নিয়ে সবাই ক্লাসে চলে যায়। সিয়াব তাসফিকে ক্লাসে দিয়ে বাইরে চলে আসে, তারপর মুনিয়ার সাথে হাঁটতে থাকে। কিরে মুনিয়া, তাসবির কলেজ কেমন লাগলো তোর? আমার তো তাসফির কলেজ অনেক পছন্দ হয়েছে। কলেজটাও অনেক সুন্দর, সাথে তোকেও অনেক পছন্দ করি আমি আর ভালোবাসি। এই কথাটা আস্তে করে বলল। এই মুনিয়া, কিছু বললি নাকি তুই? না, আমি কি বলবো? আমার বলার মতো কিছু আছে নাকি? এই শোন না, আমার অনেক খিদে পেয়েছে, চল একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নি কিছু। আমি সকালে কিছুই খাইনি। এই তোদের কি আর কোনো কাজ নেই নাকি? ছেলেদের সাথে আসলে কি খাওয়া লাগে নাকি? অবশ্য আমারও অনেক খিদে লেগেছে। আচ্ছা চল গিয়ে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। দুজনে মিলে খেতে চলে গেলাম। তারপর অনেক ঘোরাঘুরি করলাম। তাসবির কলেজ শেষ হয়ে গেলে ওকে নিয়ে আসতে গেলাম। গিয়ে দেখি তাসবি কয়েকটা মেয়ের সাথে বসে গল্প করছে। আমাকে দেখেই ডাক দিল। এই ভাইয়া, মুনিয়া আপুকে নিয়ে এদিকে আয়, তোদের সাথে আমার কিউট আপুটার পরিচয় করিয়ে দেব। তাসবির কথা শুনে ওদের কাছে চলে গেলাম। তাসবি আমাদের কাছে এসে দাঁড়ালো। কী রে তাসবি, কার সাথে পরিচয় করিয়ে দিবি? এইখানে যে কিউট আপুটা বসে আছে তার সাথে। ভাইয়া, এই হলো লামিয়া আপু। এইবার অনার্সে 3য় বর্ষে পড়ে, আমাদের কলেজের টপ সুন্দরী। যে কোনো ছেলেই তো তাকে দেখে ফিদা হয়ে যায়। কত যে প্রপোজ পেয়েছে সেটা মনে হয় নিজেও জানে না। আমি ভাইয়ার কানে কানে বললাম, ভাইয়া লামিয়া আপু তোকে ভালোবেসে ফেলেছে। তাসবির কথা শুনে ওর দিকে বড় চোখ করে তাকিয়ে থাকলাম। কি বলে কি তাসবি? এই যে লামিয়া আপু, এইটা আমার ভাইয়া মেহেদি হাসান শিহাব, আর এইটা হলো আমার মামাতো বোন মুনিয়া। গতকালই আমাদের বাসায় এসেছে। তারপর লামিয়া আপুকে সামনে নিয়ে এলাম। এই যে লামিয়া আপু, এখন দুজনে মিলে পরিচিত হও। লামিয়াকে দেখেই তো ফিদা হয়ে গেলাম। এটা যেন কোনো একটা হুড়পড়ি আমার সামনে দাঁড়িয়ে আছে। জান্নাত থেকে মনে হয় ভুল করে নেমে এসেছে। লামিয়ার দিকে হাত বাড়িয়ে দিলাম। হ্যালো লামিয়া, কেমন আছো তুমি? শিয়াবের দিকে হাঁ করে তাকিয়ে আছি। আজকে এত কাছ থেকে দেখতে পাচ্ছি যে খুশির জন্য মুখ থেকে কোনো কথাও বের হচ্ছে না। লামিয়ার দিকে হাত বাড়িয়ে রেখেছি, কিন্তু কোনো কথা বলছে না। এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। ওকে হালকা একটু ধাক্কা দিলাম। হ্যালো লামিয়া, কেমন আছো তুমি? শিয়াবে ধাক্কাতে ভাবনা রাজ্য থেকে বের হলাম। তাকিয়ে দেখি হাত বাড়িয়ে রেখেছে। তারপর আমিও হাত বাড়িয়ে দিলাম। হ্যালো, আমি ভালো আছি। জানো, তুমি যেদিন ওই ছেলেগুলোকে মেরেছিলে তখন আমি খুব খুশি হয়েছিলাম, আর তোমাকে দেখে অনেক ভালো লেগেছিল। আজ এই কয়টা বছরের মধ্যে কেউ ওই ছেলেগুলোর সাথে পাঙ্গা নেওয়ার সাহস পায়নি, আর তুমি এসে ওদেরকে উচিত শিক্ষা দিয়ে দিলে। লামিয়ার কথা বলার ধরন দেখেই হেসে দিলাম। একদম বাচ্চাদের মতো কথাগুলো বলল। তবে তখনই তাসবির কথাগুলো মনে পড়ে গেল। এই লামিয়াই নাকি আমাকে ভালোবাসে? এখনও তো বাচ্চাদের মতোই কথা বলে। আমার তো মনে হচ্ছে যে এখনও বড় হয়নি। আমি হেসে দিতেই লামিয়া আমার দিকে অবাক হয়ে তাকালো। এই, তুমি হাসছো কেন? আমি হাসার মতো কোনো কথা বলেছি নাকি যে এভাবে হাসছো? আরে তুমি এতক্ষণ যেভাবে আমার প্রশংসা করলে সেটা শুনেই আমি হাসি থামাতে পারলাম না। আমার তো মনে হচ্ছে তুমি এখনও বড় হওনি। তুমি তো বাচ্চাদের মতো কথাগুলো বললে, আর চেহারাও তো বাচ্চাদের মতোই। তো এত বড় ক্লাসে পড়ছো কিভাবে? বলেই আবার হাসতে শুরু করলাম। আমার কথাগুলো শুনে বাকিরাও হেসে দিল। এই সিহাব, তুমি কিন্তু একদম ঠিক করছো না। আমি এখনো বড় হইনি, তাই না? আমি এখন অনার্স 3য় বর্ষে পড়ছি, তবুও তুমি বলো যে আমি বড় হইনি। আর সবাই বলে আমি নাকি ছোট মানুষের মতো কথা বলি। তো এতে আমার দোষটা কোথায়? তোমরা সবাই এভাবে হাসলে সবাইকে মারবো কিন্তু, আমি বলে দিলাম। ওরে আল্লাহ, মেয়েটা দেখি রাগ করেছে। আচ্ছা তোমাকে আর এভাবে বলবো না। তোমার তো দেখছি আমার বোনের সাথে ভালো মিল আছে। আমি তো আগে জানতাম না। সেটা তোমার না জানলেও চলবে। তো এখন বলো, তোমার সাথে এই মেয়েটার নাম কি? আর তোমার সাথে কি বিয়ে হয়ে গেছে নাকি? হা হা হা, কি যে ছোটদের মতো কথা বলো না তুমি। এই পেতনিটা হলো আমার মামাতো বোন।
ওর নাম হলো মুনিয়া, তোমার সাথেই অনার্স 3য় বর্ষে পড়ালেখা করে, কিন্তু অন্য কলেজে। এখনও মুনিয়া পেতনি, তোমার মতোই কথাবার্তা বলে, যেন ছোট মানুষ কথা বলছে। এভাবে সবাই কথা বলতে থাকে। লামিয়া তো শিয়াবের সাথে ভাব জমিয়ে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে দুজনে বেশ ভালো বন্ধু হয়ে গেছে। কিন্তু মুনিয়ার কেমন যেন খারাপ লাগছে। শিয়াবের সাথে লামিয়াকে দেখতে পারছে না, কারণ মুনিয়াও শিয়াবকে অনেক ভালোবাসে সেই ছোটবেলা থেকে। কিন্তু কখনোই বলার সাহস হয়ে ওঠেনি, কারণ ছোটবেলায় একবার শিয়াবকে ভালোবাসার কথা বলেছিল, কিন্তু শিয়াব একেবারে না করে দিয়েছিল। সেই থেকে মুনিয়া শুধু মনে মনে শিয়াবকে ভালোবেসে গেছে। শিয়াবের একটা কথা, মামাতো বোনকে সে বিয়ে করতে পারবে না, তার পক্ষে এমনটা করা একেবারেই সম্ভব নয়। কারণ ছোটবেলা থেকে দুজনে একসাথে বড় হয়েছে, নিজের আপন বোনের মতো ভাবে মুনিয়াকে, তাই একেবারেই মুনিয়াকে না করে দেয়। মুনিয়া শিয়াবের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। কিছুক্ষণ পর শিয়াব সবার উদ্দেশ্যে বলে যে সবাইকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবে। সবাই এক কথায় রাজি হয়ে যায়, কারোর অনেক খিদে লেগেছে। দুপুরে কারোর পেটে একটা দানা পানিও পড়ে নাই। শিয়াব সবাইকে নিয়ে রেস্টুরেন্টে চলে যায়। আজকে সবার খাওয়ার বিলটা আমি দেব, সো যার যার মন মতো অর্ডার করে খেয়ে নাও। তারপর মুনিয়া, তাসবি আর লামিয়াকে নিয়ে একটা টেবিলে বসে গেলাম। লামিয়ার বান্ধবীরা অন্য একটা টেবিলে গিয়ে বসে পড়ল। যে যার মতো খাবারের অর্ডার করলো। গল্প করতে করতে সবাই খেয়ে নিলাম। খাওয়া শেষ হলে সবাইকে বাইরে যেতে বললাম, আর ম্যানেজারের কাছে গিয়ে বিলটা মিটিয়ে দিলাম। তখনই বাইরে থেকে তাসবি চিৎকার করে উঠল। তাড়াতাড়ি বাইরে এসে দেখি সেই কলেজের খারাপ ছেলেগুলো ওদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। মাথাটা তো 100তে 100 গরম হয়ে গেল। এক দৌড়ে তাসবির কাছে গেলাম। আমাকে দেখেই একটা ছেলে গাড়ি থেকে নেমে হাসতে লাগলো। এই দেখ, তোর আমাদের হিরোবাবু আসছে। আজকে তো হিরোকে এমনভাবে মারবো যাতে জীবনে দু চোখ দিয়ে দেখতে না পারে। সেই দিন তো হুট করে এসেই আমাদের আক্রমণ করে বসলি, তোর বোনের জন্য আমাদের এই অবস্থা করলি। তবে আয়, আজকে তোকে মেরে জুমের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি, না হলে আমার নাম জনি নয়। আর তোর সামনেই এদের ইজ্জত নষ্ট করব। এখন তোর বোনের দিকে দেখ কেমন করে ইজ্জত নষ্ট করি। বলেই তাপসীর শরীরের দিকে হাত বাড়াতে লাগলো। জনি কুত্তাটার কাণ্ড দেখে মুচকি হাসলাম। তাসবির পিছন থেকে গিয়ে খপ করে জনির হাতটা ধরে ফেললাম। ওই তাসবি, তোরা সবাই পিছনে সরে যা। এই কুত্তাগুলোর অবস্থা আজকেই আমি খারাপ করে দেব, যাতে কোনো মেয়ের দিকে আর তাকাতে না পারে। জনির বুকে সজোরে একটা লাথি মেরে দিলাম, সাথে সাথে দূরে ছুটে গিয়ে পড়ল। মাথায় আগুন ধরে গেছে আমার। আজকেই ওদেরকে আমি জুমের বাড়িতে পাঠিয়ে ছাড়ব। শিহাব সবকটাকে ইচ্ছে মতো মারতে লাগলো। চারপাশে অনেক মানুষ এসে জমা হয়ে গেছে। শিহাব যেন একটা নেকড়ে হয়ে গেছে। জনির ছেলেগুলোকে তুলে তুলে আছাড় মারতে লাগলো। এদিকে তাপসী, লামিয়া আর মুনিয়া এক জায়গায় দাঁড়িয়ে আছে। শিহাবের মারার ধরন দেখে বুঝে গেছে যে আজকে ওদের আর রক্ষা নেই। জনি উঠে গিয়ে শিহাবকে মশাল আটের মার দেয়। সাথে সাথে শিহাব কয়েকটা দূরে গিয়ে পড়ে। তাপসী ভাইয়া বলে চিৎকার দিয়ে ওঠে। হাতের ইশারা করে তাসবিকে চুপ করে থাকতে বললাম। না, এবার আমারও আসল ফাইট শুরু করে দিতে হবে। মার্শাল আর্টের ফাইট তো, তাহলে জনির সাথে এবার করতেই হয়। জনি তো জানে না যে এই শিহাব কোন লেভেলের মার্শাল আর্ট আর্টিস্ট। মাটি থেকে উঠে জনির দিকে ঘুরেই মারামারি শুরু করে দিলাম। তাপসী আর মুনিয়া তো অবাক হয়ে গেছে, কারণ ওরা জানতো না যে শিহাব মার্শাল আর্ট জানে। দুজনে শিহাবের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু লামিয়া অনেক ভয় পাচ্ছে, কারণ সে এসব মারামারি দেখতে পারে না। তার অনেক ভয় করে। তাপসীকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। এদিকে জনি সমানভাবে লড়াই করে যাচ্ছে। দুইজনে যেন বাঘের বাচ্চা। শিহাবের দুই চোখ রাগে লাল হয়ে যায়। এবার জনিকে আরও বেধারামভাবে মারতে শুরু করলো, কিন্তু এবার মারগুলো জনি সহ্য করতে পারে না। মাটিতে ছুঁড়ে গিয়ে পড়ে। শিহাবের রাগ একটুও কমে না, জনিকে মারতেই থাকে। জনির নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। এই দেখে তাপসী দৌড়ে গিয়ে শিহাবকে জড়িয়ে ধরে।
কিন্তু শিহাব কিছুতেই থামছে না। কোনো উপায় না দেখে লামিয়া আর মুনিয়াও দৌড়ে গিয়ে শিহাবকে ঝাপটে ধরে। আরে ভাইয়া, ওদেরকে আর মারিস না। দেখ, ওরা ভুল করে ফেলেছে, এবারের মতো ওদেরকে মাফ করে দে। জনিকে আর মারিস না, ছেলেটা মরে যাবে ভাইয়া। শিহাব, তুমি কি করছো? ছেলেটাকে ছেড়ে দাও। আরও কিছুক্ষণ মারলে তো ছেলেটা দুনিয়া থেকে বিদায় নেবে। শিহাব, আমাকে মেরো না, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নিজেকে খুব কষ্ট করে শান্ত করলাম, কারণ তাসবি আর লামিয়া আমাকে জাপটে ধরে আছে। আমি আমার বোনকে খুব ভালোবাসি, তাই ওর কথাতে জনিকে ছেড়ে দিলাম। এতক্ষণ আমার ভিতরে কোনো হুঁশ ছিল না, রাগটা চরম পর্যায়ে উঠে গিয়েছিল। সামনে তাকিয়ে দেখি জনির ছেলেরা সবাই যন্ত্রণাতে ছটফট করছে। এবার ওদেরকে দেখে মায়া হতে লাগলো। এই জনি, তুই কি জানিস যে আমার বোনকে আমি কতটা ভালোবাসি? আরে শুধু কি আমার বোন নাকি, তোর যদি বোন থেকে থাকে তাহলে তাকেও নিজের বোনের মতোই ভাবি। আরে এটা তো তোরও বোন, তাই না? তাহলে এইভাবে ওদেরকে বিরক্ত করিস কেন? নিজের বোন ভেবে এখন থেকে সব মেয়েদেরকে সম্মান করবি। তারপর তাসবি আর লামিয়াকে নিয়ে চলে আসতে লাগলাম। চারপাশে যেসব লোকজন জড়ো হয়েছিল সবাই জনের প্রতি ঘৃণা করতে লাগলো, তাকে বিভিন্ন কথা শোনাতে লাগলো। কিন্তু জনে এসব কথাতে কান না দিয়ে পকেট থেকে পিস্তলটা বের করে তারপর শিহাবের দিকে তাক করে পরপর 3টা গুলি করে দেয়। হঠাৎ করে পিছন থেকে পিঠে কয়েকটা গুলি লাগলো। প্রচণ্ড ব্যথায় মনে হলো প্রাণটা এক্ষুনি বের হয়ে যাবে। পৃথিবীটা মনে হলো চারিপাশে ঘুরছে। আমার এই অবস্থা দেখে তাসবি ভাইয়া বলে চিৎকার করে উঠল, কিন্তু ওর কথাগুলো কেমন যেন প্রতিধ্বনি হয়ে আমার কানে আসতে লাগলো। সামনের সব কিছু ঝাপসা দেখতে লাগলাম। দূরে চোখ পড়তেই দেখি তাহসিন আমার দিকে দৌড়ে আসলো, এসেই আমাকে ধরে ফেলল। বাবা মায়ের কণ্ঠও শুনতে পেলাম। তাহসিন, জনিকে আর ওর ছেলেগুলো হাসপাতালে ভর্তি করাবি, আর আমার নিয়ে চিন্তা করা লাগবে না, আমি একদম ঠিক আছি। ওই, তোর মাথাটা কি পুরোই খারাপ হয়ে গেল নাকি? তুই নিজে এখন মৃত্যুপথের যাত্রী, আর বলছিস ওদেরকে হাসপাতালে নিয়ে যেতে? হ্যাঁ, এই তাসফি, শিহাবকে গাড়িতে তোল, হসপিটালে নিতে হবে। আস্তে আস্তে শিহাবের চোখটা বন্ধ হয়ে আসলো। সবাই মিলে শিহাবকে নিয়ে হসপিটালের দিকে যাত্রা শুরু করলো। তাপসী মুনিয়া জড়িয়ে ধরে কান্না করছে আর ভাইয়া বলে চিৎকার করছে। একটু পর সবাই শিহাবকে হসপিটালে নিয়ে আসে। তাহসিন গিয়ে ডক্টরকে ডাক দেয়। ডক্টর এসে শিহাবকে এই অবস্থা দেখে অপারেশন রুমে নিয়ে যায়। তাপসী মুনিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এই মুনিয়া আপু, আমার ভাইয়ার যেন কিছু না হয়। আমি আমার ভাইয়াকে খুব ভালোবাসি। ভাইয়ার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। সে তাসবিকে সান্ত্বনা দিতে থাকে। এই তাসবি, পাগলের মতো কথা বলো কেন? তোমার ভাইয়ের কিচ্ছু হবে না, আমরা সবাই আছি তো। সবাই শিহাবের জন্য কান্না করছে, কারণ গুলি পরপর 3টা লেগেছে। লামিয়া শিহাবকে ভালোবেসে ফেলেছে, তাই আরও বেশি কষ্ট পাচ্ছে। শিহাবের বাবা মা একটা বেঞ্চে বসে আছে। শিহাবের মা খুব কান্নাকাটি করছে। হেই শোনো, আমার ছেলেটার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি বেঁচে থাকতে পারবো না। তুমি যেভাবেই হোক আমার ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দাও। এই, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? আমার ছেলে এত দুর্বল নয় যে মাত্র 3টা গুলিতে ওর খারাপ কিছু হবে। আমার ছেলে একজন রক্ষক, আল্লাহ ওকে সাহায্য করবে। আমার ছেলের কিছুই হবে না। চুপ, এখন একটু নিজেকে শান্ত করো। সবাই কেবিনের বাইরে অপেক্ষা করতে থাকে। একটু পর ডক্টর বেরিয়ে আসে। তাহসিন ডক্টরের সামনে গিয়ে দাঁড়ায়। দেখুন, রুগীর শরীর থেকে বেশ খানিকটা রক্ত বের হয়ে গেছে। 1 ব্যাগ রক্ত লাগবে এক্ষুনি, না হলে রুগীর সাথে খারাপ কিছু হয়ে যাবে। ডক্টর কি বলছেন এসব খারাপ কথা? আমার বন্ধুর কিছুই হবে না। আমার আর শিহাবের রক্তের গ্রুপ সেম, তাই আমি রক্ত দেব। আপনি রক্ত নিয়ে কোনো চিন্তা করবেন না। দরকার হলে যত রক্ত লাগবে সব আমি দেব। তারপরেও আমার বন্ধুকে বাঁচিয়ে দিন। আপনি আমার সাথে ব্লাড ডোনেট রুমে আসুন, আপনার রক্ত পরীক্ষা করে নেওয়া হবে। হঠাৎ করে ডক্টরের চোখ পড়ে দূরের একটা বেঞ্চের দিকে।
যেখানে শিহাবের বাবা এসে বসে আছে। দ্রুত সেখানে চলে যায়। আরে বন্ধু, তুই এখানে কি করছিস? শিহাবের বাবা কথা শুনে মাথা তুলে তাকায় আর চোখ পড়ে ডাক্তারের দিকে। সাথে সাথে দুইজন মিলে জড়িয়ে ধরে। আরে দোস্ত, তুই তাহলে এখানের বড় ডক্টর হয়েছিস। এখন তোর কাছে যে রোগীটা আছে সেটা আমারই ছেলে। তুই আমার মানিকটাকে বাঁচিয়ে দে ভাই, তোর কাছে চিরকৃতজ্ঞ থাকবো। কি বলিস তুই? ওইটা তোর ছেলে? আমি তো এটা জানতামই না। আমাকে এক্ষুনি অপারেশন রুমে যেতে হবে, পরে কথা হবে তোর সাথে। আগে তোর ছেলেকে সুস্থ করে নেই। বলে ডক্টর তাহসিনকে সাথে করে নিয়ে যায়। শিহাবের বাবার মুখে এক ঝলক হাসির রেখা ফুটে উঠেছে। দুই হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আল্লাহ, তুমি যা কিছু করো সবটাই মঙ্গলের জন্য করো। এই যে শিহাবের মা, তোমার আর কোনো চিন্তা করতে হবে না। এই ডক্টর হলো আমার ছোটোকালের বন্ধু। ছোটোবেলা থেকেই দুজন একসাথে বড় হয়েছি। ও হলো আমার ভাইয়ের মতো। তুমি দেখো, আল্লাহ আমাদের ছেলেকে সুস্থ করে দেবেন। হ্যাঁ, সেটাই যেন হয়। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। ডক্টরের কথা শুনে সবাই খুশি মনে বাইরে বসে থাকে। একটু পরে একটা নার্স এসে খবর দিয়ে যায় যে শিহাব সুস্থ আছে। কেউ যেন আর চিন্তা না করে, অপারেশন একটু পরেই শেষ হয়ে যাবে। কথাটা শুনে সবাই স্বস্তি নিঃশ্বাস ফেলে। আধা ঘন্টা পরে ডক্টর অপারেশন রুমের বাইরে চলে আসে। শিহাবের বাবা এগিয়ে যায় ডক্টরের কাছে। এই যে আমার বন্ধু, তোর ছেলেরে যে বন্ধুটা রক্ত দিয়েছে, সত্যি ছেলেটা খুব ভালো। না হলে আজকাল কেউ কোনো বন্ধুর জন্য এতটা করে। ভাগ্যিস সময় মতো রক্তটা দিয়েছিল, না হলে তো খারাপ কিছু হয়ে যেত। এই বন্ধু শুধু কি আমার ছেলের বন্ধুর প্রশংসা করে যাবি নাকি? তুই যদি না থাকতি তাহলে আমার ছেলেটাকে এত যত্ন করে অপারেশন কে করাতো বল? আল্লাহ তো তোকে আমার ছেলের জন্যই পাঠিয়েছে। অনেক ভালো যে তুই এখানে আছিস। আরে তুই কি শুধু আমার সাথেই কথা বলবি নাকি? তোর ছেলের জ্ঞান ফিরে আসবে। তোরা সবাই ভিতরে চলে যা, ওর ভালো করে যত্ন নিস। আমি এখন গেলাম, আমার আরও রুগী দেখতে হবে। সবাই ডক্টরকে ধন্যবাদ জানিয়ে ভিতরে প্রবেশ করে। দেখে শিহাব শুয়ে আছে। শিহাবের মা গিয়ে শিহাবের পাশে বসে আর বাকিরা চারপাশ ঘিরে দাঁড়িয়ে পড়ে। শিহাব বাবা, চোখ খোল। দেখ, আমি তোর মা এসেছি তোর কাছে। একটাবার চোখ খুলে আমাকে দেখ বাবা। আমার অনেক খারাপ লাগছে। প্লিজ এভাবে কথা না বলে থাকিস না। শিহাব মায়ের কথা শুনে আস্তে করে চোখ মেলে তাকায়। শিহাবের জ্ঞান এসেছে দেখে সবাই অনেক খুশি হয়। শিহাব মায়ের দিকে তাকিয়ে হালকা করে হাসি দেয়। আরে আমু, আমার কিছুই হয়নি, সামান্য কয়েকটা গুলি লেগেছে মাত্র, সেটাতে আমার কিছুই হবে না। শিয়াব, তোর এই অবস্থা এই জনি জানোয়ারটা করেছে। আমি ওদেরকে শেষ করে ফেলবো। তুই শুধু একবার আমাকে অনুমতি দে। এই তাহসিন, পাগলামি করিস না। ছেলেটা বুঝতে পারিনি, ওদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। আসলে তাসবির গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিল ছেলেটা, তাই ওকে মেরেছিলাম। কিন্তু রাগের ঘোরে ওদেরকে বেশি মেরেছিলাম। ওরাও তো সবাই অনেক আহত হয়েছে। সবাইকে কি হাসপাতালে ভর্তি করেছিস? হ্যাঁ, করেছি ভর্তি। তোর নিজের জীবন এদিকে বিপন্ন, অন্যদিকে তুই ওদেরকে নিয়ে চিন্তা করছিস। আমার ইচ্ছা ছিল না, কিন্তু তোর কথা আর ফেলতে পারলাম না। ওদের সবাইকে হসপিটালে ভর্তি করেছি। কিন্তু আমি তো একটা জিনিস বুঝতেই পারলাম না, তুই এখানে কিভাবে আসলি? আর তোকে জানালো কে যে আমি এখানে আছি? তাসফি আমার কাছে ফোন করে বলেছিল। যখন শুনলাম তুই জনির সাথে মারামারি করেছিস, তখনই বুঝে গেলাম কিছু একটা হবেই। আর সেটাই হলো, জনি তোর সাথে বিশ্বাসঘাতকতা করে তোকে পিছন থেকে আঘাত করলো। আরে ওদের কথা এখন বাদ দে তো। লামিয়ার দিকে তাকালাম, দেখি মেয়েটার চোখগুলো ফুলে আছে। নিশ্চয়ই আমার জন্য কান্না করছে। কি জন্য কান্না করছে সেটা তো আমি জানি, কারণ মেয়েটা আমাকে খুব ভালোবাসে। কিন্তু সমস্যা হলো মুনিয়াও আমাকে অনেক ভালোবাসে। আরে ছোটোবেলা থেকেই ভালোবেসে আসছে, কিন্তু ওকে তো আমার নিজের বোনের মতোই ভালোবাসি। ওকে কখনো নিজের জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করতে পারবো না। কিন্তু মেয়েটা অনেক ভালো। এরকম একটা মেয়েকে যে কোনো ভালো ছেলে বিয়ে করতে রাজি হয়ে যাবে। মুনিয়াও অনেক কান্না করছে দেখলাম। সবাই আমাকে নিয়ে এত কান্না করার কি আছে? আমি তো
সুস্থ আছি, তবে লামিয়ার মুখ থেকে ভালোবাসি কথাটা বের না করে ছাড়ব না। আজকে থেকে ওর উপরে আমি ভাগ বসিয়ে দিলাম। লামিয়া আমাকে অনেক ভালোবাসে, সেটার অনেক আভাস আমি ওর থেকে পেয়েছি। সো ওকে আমার বউরানি করব। লামিয়ার কথাগুলো ভেবে মনে মনে হেসে দিলাম। তখনই আম্মু আমার মাথায় হাত বোলাতে লাগলো। কী রে বাবা, তোর শরীর এখন কেমন লাগছে? তোর কোনো কষ্ট হচ্ছে না তো? আরে না আম্মু, আমার কিছুই কষ্ট হচ্ছে না, আমি একদম ঠিক আছি। কিন্তু বুকের মধ্যে একটু ব্যথা করছে, কারণ গুলিটা যে এসে একেবারে সেনসিটিভ জায়গায় লেগেছে। তুই একদম চিন্তা করিস না বাবা, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবি। এই যে আব্বু, কেমন আছো তুমি? তখন থেকেই দেখে যাচ্ছি তুমি আমার পাশে বসেই আছো, কিন্তু কোনো কথা বলছো না। শিহাব বাবা, তুই ভালো আছিস? এতেই আমার আনন্দের সীমা নেই। আমি তোদের হাসিমাখা মুখগুলো দেখেছি শুধু। আমার যে এটার থেকে আর বেশি কিছু চাওয়ার নেই। তোর যখন গুলি লাগলো তখন তোর মাকে সান্ত্বনা দিতেই আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমি তো নিজেই নিজেকে শান্ত করতে পারছিলাম না। নিজের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল, কিন্তু আমার এক বন্ধুর জন্য শান্ত হতে পেরেছি। সে তোর অপারেশনটা করেছে। তোমার সেই বন্ধুর প্রতি আমি সারা জীবন ধরে কৃতজ্ঞ থাকব। আচ্ছা বাবা, জনি আর ওর ছেলেদের কি অবস্থা? তুই এখনও ওদের কথা বলে যাচ্ছিস শিহাব? যে শয়তানটা তোকে এমনভাবে গুলি করে মারার চেষ্টা করলো তার কথা তুই বলেই যাচ্ছিস? বাবা, তোমাকে একটা কথা বলি। বুঝলাম জনি আমাকে মেরেছে, তাই বলে কি আমিও তাকে একইভাবে আঘাত করব? তুমি তো নিজের ধর্মীয় পথে আমাকে সারা জীবন থাকতে বলেছ, তুমি নিজেও আছো। আমাদের ইসলাম ধর্মে কি শত্রুকে সংশোধনের সুযোগ না দিয়ে তার ক্ষতি করার কথা আছে? নবীজিও তো শত্রুদের ক্ষমা করে দিতেন, তা আমিও করলাম। ওরা কোথায় আছে বলো, আমি নিজে গিয়ে ওদের দেখে আসব। তুই ওদের জন্য এত চিন্তা করিস না। তুই কি ভুলে গেছিস যে জনি কার ছেলে? ওর বাবা ওকে দেখতে এসেছে আর সমস্ত কিছু দেখাশোনা করেছে। তবুও তুই যখন দেখা করবি তবে আগে সুস্থ হয়ে নে, তারপর দেখে আসবি। আচ্ছা, এখন দুপুরের খাবার সময় হয়ে গেছে, তোর জন্য খাবারটা নিয়ে আসি। বাবা খাবার আনতে চলে গেল, বাকিরা সবাই ফ্রেশ হতে চলে গেল, কিন্তু লামিয়ার ঠায় দাঁড়িয়ে আছে, আমার কাছেও আসছে না। আমি নিজেই ওকে ডাক দিলাম, এই লামিয়া, আমার সামনে এসে বসো। আস্তে করে শিহাবের পাশে গিয়ে বসলাম। মাথা তুলতে পারছি না, কেন জানি না, অনেক লজ্জা লাগছে। কোনো কথা মুখতে বের হচ্ছে না, বুকের হার্টবিট বেড়েই চলেছে। এই যে মিস, তোমার আবার কি হলো? তোমার চোখ দুটো তো ফুলে গেছে, তুমি তো কান্না করেছো, কিন্তু কান্নাটা করলে কেন বলো তো? আমি কোনো মানুষের দুঃখ দেখতে পারি না। তোমার সাথে যা ঘটলো সেটা থেকে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। প্রথমে ভয় পেয়েছিলাম তোমার মারামারি দেখে, কিন্তু পরে যখন তোমার শরীরে গুলি মেরে দিল তখন যেন পুরো দুনিয়া আমার চোখে ঘুরছিল। তুমি আমাদেরকে বাঁচাতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছিলে, নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তোমার সাথে প্রথমে তো ওইটুকু কথা বলাতে দুজনেই তো ভালো বন্ধু হয়ে গেলাম। বন্ধু মানেই তো নিজের আপন, আর নিজের আপন কোনো মানুষ যদি বিপদে পড়ে তাহলে তো কান্না আসবে। শুধু ভালো বন্ধুত্বের জন্যই কি এত বেশি কান্না করেছিলে, নাকি অন্য কিছু আছে? লামিয়া শিহাবের কথায় একটু চমকে উঠল। শিহাব কি বুঝে গেল নাকি যে আমি ওকে ভালোবাসি? না, ওকে এখনই বলা যাবে না, সময় আসলে ওকে প্রপোজ করে দেবো। আরে না, অন্য কিছু কি থাকবে? তুমি এত বেশি বোঝো কেন সবসময়? হ্যাঁ, আমি এখন গেলাম, ফ্রেশ হয়ে আসি, তুমি রেস্ট নাও। বলে লামিয়া প্রায় দৌড়ে চলে গেল। লামিয়ার চলে যাওয়া দেখে না হেসে পারলাম না। সত্যিই মেয়েটা খুব লাজুক আর ভীতু। আমার তো এরকমই একটা লজ্জাবতী বউ চাই। এগুলো ভাবছি, আর তখনই আম্মু খাবার প্লেট নিয়ে ভিতরে আসলো। এই যে বাবা, তোর জন্য খাবার নিয়ে আসলাম, তোর পছন্দের খাবার। এখন আমি নিজের হাতে খাওয়িয়ে দিব, তুই সবগুলো খেয়ে নিবি। তোমার হাতের খাওয়াটা কি মিস করা যায় নাকি আম্মু? ছোটবেলা থেকেই তো তুমি খাইয়ে দিয়ে আসছো, এখন সুন্দর করে খাইয়ে দাও তো। আম্মু আমার পাশে বসে খাইয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর আম্মু আমার মাথায় হাত বুলাতে লাগলো। আচ্ছা আম্মু, এত হাত বুলাচ্ছ কেন বলো তো? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, তো বলে ফেলো তো দেখি, কি জানতে চাও এত? আমি তো কোনো কথা তোমার থেকে গোপন রাখি না।
আচ্ছা, এই যে নতুন একটা মেয়েকে দেখলাম, তোর গুলি লাগার পরে প্রচুর পরিমাণে কাঁদছিল, আবার তোর অনেক যত্নও করেছে। মেয়েটা তো দেখতে মাশাল্লাহ, একদম হুড়পড়ির মতো দেখতে। একে আমার বৌমা করলে তো খুব খুশি হতাম। যাক, তাহলে আল্লাহ মনে হয় তোমার কথা শুনেছে। শোনো আম্মু, মেয়েটা শুধু দেখতেই সুন্দর সেটা না, ওর মনটাও খুব ভালো, কিন্তু একটু ভীতু আর কি। আর আম্মু, খুশির সংবাদ হলো মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। তাসবির স্কুলে যেদিন আমি যাই সেদিন থেকেই নাকি আমাকে দেখে তার পছন্দ হয়ে গেছে। বলিস কি, মেয়েটা তোকে ভালোবাসে? হ্যাঁ, শুধু ওই আমাকে ভালোবাসে সেটা না, আমিও ওকে অনেক পছন্দ করি। ওর নামটা খুব মিষ্টি, নামটা হলো লামিয়া। সেই কবে থেকেই আমাকে ভালোবেসে আসছে, কিন্তু আমাকে বলতে পারছে না। তুমি তো জানো আম্মু, মুনিয়াও আমাকে ভালোবাসে। ছোটোবেলা থেকে দুজনে একসাথে বড় হয়েছি। মুনিয়া সেই ছোটোবেলায় আমাকে প্রপোজ করেছিল, আবার যখন সব কিছু বুঝতে শিখলো তখনও একবার করেছে, কিন্তু আমি তো না করে দিয়েছি ওকে, কারণ আমি মুনিয়াকে নিজের বোনের মতোই ভাবি, তাই ওকে গ্রহণ করিনি। হ্যাঁ, সেটা তো আমি জানি। তুই তো বলেই দিয়েছিস যে মুনিয়াকে তুই বিয়ে করতে পারবি না। তবে একটা কথা হলো, মুনিয়া এখনও তোকে ভালোবাসে। আরে তুই কি লামিয়ার বাবা মাকে চিনিস? না, আমি ভালো করে ওদের কাউকেই চিনি না, তবে আমার পেতনি বোনটা ওদের সবাইকে চেনে। লামিয়ার সাথে তো তাসবি আমাকে পরিচয় করে দিয়েছিল, তাহলে তাসবি সব জানে ওদের ব্যাপারে। তাহলে তো ভালোই হলো, তাপসিও নতুন ভাবি পাবে আর আমিও বৌমা পাবো। আমার আর কোনো কষ্ট থাকবে না। তুই সুস্থ হয়ে যা, তারপর লামিয়ার বাবা মায়ের সাথে কথা বলে তোদের বিয়ের ডেট ফাইনাল করে ফেলবো, যদি লামিয়ার বাবা মা রাজি হন। আমরা আলোচনা করছি আর তখনই মামি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল, অনেক কান্না করছে। এই শিহাব, জানিস তোর এই খবর শুনে আমার মনের ভিতর কেমন হয়েছিল? গতকাল তোর এই অবস্থা শুনে নিজেকে শান্ত রাখতে পারছিলাম না। তোর মামা তো আমাকে আসতেই দিচ্ছিল না। আমি সবসময় তোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছি যাতে তুই সুস্থ হয়ে যাস। আরে মামি, পাগলের মতো এমন করে কাঁদছো কেন? এই যে দেখো, আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি, আমি তো প্রায় সুস্থ হয়ে গেছি। তোর তো কিছু হয়নি, যদি হয়ে যেত কিছু তাহলে কি হতো? আচ্ছা পাগলি মামি, তুমি যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো, তারপর কিছু খাবে। আমি তো জানি আমার কথা শুনে কিছুই খাওয়া দাওয়া করনি। মামা, তুমি মামিকে ওয়াশরুম থেকে নিয়ে আসো। আর এই তাসবি, এদিকে আয় তো। তুই লামিয়ার সম্পর্কে কি জানিস রে? বাহ ভাইয়া, এই প্রথম তোর মুখ থেকে লামিয়া আপুর সম্পর্কে কথা শুনলাম। শোন তাহলে, আজকে সবগুলো কথা বলি। আমি তোকে যে ভাবিটার কথা বলেছিলাম সেটা এই লামিয়া আপু। বলেছিলাম না যে তোর বিয়ের জন্য মেয়ে ঠিক করে রেখেছি, এই মেয়েটাই লামিয়া আপু। জানিস ভাইয়া, আমার কলেজ লাইফের শুরু থেকে আপু আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে। সব সময় দুজনে মিলে এক জায়গায় গল্প করতাম। লামিয়া আপুর মনটা খুব ভালো। সেই দিন তোমাকে প্রথম দেখেই লামিয়া আপু পছন্দ করে ফেলে। এতদিন ধরে আপুর বাবা মা অনেক পাত্র দেখিয়েছে, কিন্তু আপু একটা ছেলেও পছন্দ করেনি। তোমাকে দেখে তার পছন্দ হয়ে গেছে, অনেক ভালোবেসে ফেলেছে তোমাকে, কিন্তু নিজে সেই কথাগুলো বলতে পারছে না। আমি জানি তুইও আপুকে ভালোবাসিস, তাই আপুর সাথে তোরই বিয়ে দেব। আম্মু, তুমি লামিয়া আপুর বাবা মায়ের সাথে কথা বলবে। বাপরে, ব্যাপারটা নিচে নিচে এত দূর এগিয়ে গেছে, আর আমি সেটা জানতামই না। লামিয়া যে আমাকে ভালোবাসে সেটা জানি আমি, কয়েকবার লক্ষ্য করেছি ওকে। ওর চোখে আমার ভালোবাসা স্পষ্ট দেখেছে। সুস্থ হওয়ার পরেই ওকে নিজের বৌরানি করব। হ্যাঁ, আমি তো তাই করব। এইরকম একটা মেয়ে কি হাতছাড়া করা যায় নাকি? আচ্ছা শিহাব, তুই তো এখন বেশ সুস্থ আছিস। তোর আব্বু ডক্টরের সাথে কথা বলতে গেছে, তোকে রিলিজ করিয়ে নিয়ে বাসায় যাব, কারণ এই হসপিটালে আমার থাকতে আর ভালো লাগছে না। বাসায় নিয়ে গিয়ে তোকে ভালো করে যত্ন করলেই ঠিক হয়ে যাবি। হ্যাঁ, আমিও বেশ সুস্থ হয়ে গেছি। বাসায় না গেলে আমারও ভালো লাগছে না। ওই তো আব্বু আসছে, দেখি কি খবর নিয়ে আসছে। সিয়াবের আব্বুর সাথে ওর মামা আর মামিও আসলো। মামি তো কেবিনে এসেই সিয়াবের পাশে বসে মাথায় হাত বোলাতে লাগলো। সিয়াবের বাবা আর মামা মুচকি একটা হাসি দিল। ডক্টরের কাজে গিয়েছিলাম,
তিনি বললেন যে আগে চেক আপটা করে নেবে, তারপর সিদ্ধান্ত নেবে যে রিলিজ করবে কি না। তারপর আমার বন্ধু আসছে যে শিহাবের অপারেশন করেছে, আশা করি রিলিজ করে দেবে, কারণ শিহাব তো প্রায় সুস্থ মনে হচ্ছে। একটু পরে ডক্টর এসে শিহাবকে চেক আপ করে নেয়, তারপর রিলিজ করিয়ে দেয় আর কিছু ওষুধ লিখে দেয় যেগুলো নিয়মিত খেতে হবে, কারণ শরীরটা পুরোপুরি সুস্থ হয়নি। বুলেটের ক্ষতগুলো এখনও ভালো করে শুকোতে পারেনি। রিলিজ করিয়ে দেওয়ার পর সবাই অনেক খুশি হয়। শিহাব তাসিনকে ফোন করে বলে লামিয়াকে বাড়িতে পৌঁছে দিতে, কারণ বেচারি অনেক কষ্ট হয়েছে, ক্লান্তও দেখাচ্ছে। তাসিন এসে লামিয়াকে নিয়ে চলে যায়। বাকিরা সবাই মিলে শিহাবকে বাসায় নিয়ে আসে, রুমে নিয়ে গিয়ে আলতো করে শুয়ে দেয়। কেউ কোনো দিক থেকে যত্নের ত্রুটি রাখে না, বিশেষ করে মুনিয়া তো শিহাবকে সবসময় চোখে চোখে রাখে। শিহাব মুনিয়াকে নিজের মতামত জানিয়ে দিয়েছে কাছে ডেকে নিয়ে। মুনিয়া বুঝতে পারে যে শিহাব তাকে গ্রহণ করতে প্রস্তুত নয়, তাই মুনিয়া খুশি মনে শিহাবের কথাগুলো মেনে নেয়। এভাবে কয়েকটা দিন চলে যায়। শিহাব একদম সুস্থ হয়ে ওঠে। সবাই খুশি যে শিহাব সুস্থ হয়ে গেছে। শিহাবের জন্মদিনও চলে আসছে। তাসফি ফোন করে লামিয়াকে তার বাবা মায়ের সাথে বাড়িতে আসতে বলে। লামিয়া আপু, ভাইয়ার কালকে জন্মদিন, তুমি আঙ্কেল আন্টির সাথে আমাদের বাসায় চলে আসবে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এই তাসফি, তুমি সবসময় আমাকে এমন করে বলো কেন বলো তো? তুমি জানো যে আমি সারপ্রাইজের কথা শুনলে আর থাকতে পারি না। তুমি আমাকে এখন বললে, দেখবে আজকে এত মনে হয় আমার ঘুমই আসবে না। প্লিজ বলো তাসফি, কী সারপ্রাইজ আছে? তুমি এত ব্যস্ত হয়ে গেলে কেন বলো তো? যদি তোমাকে আগে থেকেই বলে দিই তাহলে তো কোনো মজাই থাকলো না। আচ্ছা ঠিক আছে, কালকে এসে দেখবো তুমি আমার জন্য কি সারপ্রাইজ রেডি করে রেখেছো। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে এখন রাখি, আমার আবার অনেক কাজ করতে হবে। ভাইয়ার জন্মদিনের জন্য সব কিছুর আয়োজন করতে হবে। এবার নাকি ভাইয়া আমার কোনো কাজে সাহায্য করবে না। তাসফি ফোনটা কেটে দেয়, তারপর এক দৌড় দিয়ে শিহাবের রুমে যায়। দেখে শিহাব রেডি হচ্ছে। আচ্ছা ভাইয়া, তুই কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ, বের হওয়ার জন্যই তো তৈরি হচ্ছি। জনিকে তো হসপিটালে ভর্তি করে রাখা হয়েছিল, ওকে তো খুব করে মেরেছিলাম, তাই একটু দেখতে যাব। আর আরেকটা কাজ হলো, তাহসিনদের সাথে আজকে আড্ডা দিতে যাচ্ছি। অনেক দিন তো হয়ে গেল তাহসিনের সাথে ভালোভাবে সময় কাটাতে পারি নাই। আজকে তো অনেক সময় ধরে ওর সাথে গল্প করব আর ঘুরব। তাহসিন হলো আমার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড। বাসায় আসার পর থেকে ওর সাথেই কথা বলতে পারলাম না। আচ্ছা তাসবি, তাহলে তুই থাক, আমি ঘুরে আসি। আর হ্যাঁ, তোর জন্য কিছু নিয়ে আসবো নাকি? আমার জন্য তো কি নিয়ে আসতে হবে সেটা তুই জানিসই। আমি চকলেট খেতে অনেক পছন্দ করি, তুই আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবি। তাসবির কথা শুনে মুচকি হাসলাম। পাগলিটা সবসময় চকলেট খেতে চায়। আচ্ছা ঠিক আছে, তোর জন্য চকলেট নিয়ে আসবো। তাসবিকে বিদায় জানিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। তারপর তাহসিনকে ফোন করলাম। এই তাহসিন, তুই কই রে? আমি তো বাসায় আছি এখন। তোর কিছু হয়েছে নাকি? ধুর, আমার আবার কি হবে? তুই এখনই হসপিটালের সামনে আয় তো, জনির সাথে দেখা করব। বেচারার শরীর এখন কেমন আছে দেখে আসি। কি বলিস তুই? তোর মাথা কি সত্যি খারাপ হয়ে গেল নাকি? যে মানুষটা তোকে গুলি করলো তার সাথেই তুই দেখা করতে যাবি? তাহসিন, তুই এত কথা বলিস কেন রে? আমি ওকে ক্ষমা করে দিয়েছি, এখন তুই আমার সাথে যাবি কি না তাই বল। যাওয়া ছাড়া আমার আর কি করার আছে? আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসছি। একটু পরে তাহসিন আসলে দুজনে মিলে রওনা দিলাম। হসপিটালে পৌঁছে গেলাম। তাহসিন আমাকে জনির কেবিনে নিয়ে গেল। তাহসিন নিজে এসে জনিকে ভর্তি করেছিল, তাই আর কারো থেকে শোনা লাগলো না। জনির কেবিনে গিয়ে দেখলাম জনি শুয়ে আছে। জনি, কেমন আছো তুমি? জনি কণ্ঠটা শুনে শিহাবের দিকে তাকায়। শিহাব, আমি সত্যি লজ্জিত। আমি আগে অনেক খারাপ ছিলাম। কেমন করে যে এই খারাপ পথে চলে এসেছি সেটা আমি জানি না। আগে শুধু মেয়েদেরকে টিস করে বেড়াতাম আর খুব মজা নিতাম, কিন্তু কেউ আমাকে কখনো এই কাজে বাধা দেয়নি। সেই দিন একমাত্র তুমিই ছিলে যে আমাকে এই কাজের জন্য বাধা দিয়েছিলে। তুমি আমাকে এই কাজের জন্য যখন মারলে তখন আমি অনেক রেগেছিলাম। তোমাকে মারার জন্য সত্যিই আমি খুব দুঃখিত। আমি সেদিন তোমাকে অনেক বেশি মেরে ফেলেছিলাম। আচ্ছা, এসব কথা এখন বাদ দেওয়া যাক। তোমার শরীর এখন কেমন আছে? হ্যাঁ, এখন বেশ ভালো আছি। তোমাকে তো আমি গুলি করেছিলাম। এখন তোমার শরীর কেমন আছে? হ্যাঁ, এখন অনেক ভালো আছি। আচ্ছা জনি, তাহলে আমি এখন আসি, আমার অনেক কাজ আছে। জানি। আচ্ছা
ঠিক আছে যাও। জনির থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলাম। যাক, জনি নিজের ভুলটা তো বুঝতে পেরেছে, এটাই অনেক। তারপর তাসবির জন্য অনেকগুলো চকলেট নিয়ে বাসায় ফিরলাম। কলিং বেল বাজাতেই তাসবি এসে দরজা খুলে দিল। এই পেতনি, ধর তোর জন্য আইসক্রিম নিয়ে আসছি। তাসফি আইসক্রিমগুলো পেয়ে অনেক খুশি হয়, তারপর নিজের ঘরে চলে যায়। তাসফি খুশি হয়েছে দেখে সিয়াবও অনেক খুশি হয়। সিয়াব শুধু একটা জিনিসই আল্লাহর কাছে থেকে চায়, সেটা হলো আল্লাহ যেন তার পরিবারকে সবসময় খুশি রাখে। সিয়াব শুধু ভাবতে থাকে যে তার পরিবারকে কিভাবে খুশিতে রাখা যায়, বিশেষ করে তার ছোট বোনটাকে কিভাবে খুশি করা যায়। সিয়াব তাসিনকে নিয়ে নিজের রুমে চলে যায়, তারপর বাকি বন্ধুদেরকে ফোন করে বাসায় আসতে বলে। একটু পরে সবাই আসলে সিয়াব আড্ডাটাকে জমিয়ে ফেলে। হঠাৎ করে তাসফি সবার আড্ডার মাঝখানে চলে আসে। ভাইয়া, তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আমার সাথে একটু বাইরে আয় তো। আচ্ছা চল বাইরে। তারপর তাসবির সাথে বাইরে গেলাম। কিরে, কি হয়েছে, এভাবে ডেকে নিয়ে আসলি কেন? আরে গাধা, এত তাড়াতাড়ি দেখি সব কিছু ভুলে যাস। কালকে তো তোর জন্মদিন, লামিয়া আপুকে দাওয়াত দিয়ে দিয়েছি, আর আম্মু লামিয়া আপুর আব্বু আম্মুর সাথে কথা বলছে। তারা তো তোকে একেবারে জামাই হিসেবে মেনে নিয়েছে। এদিকে লামিয়া আপুও তোর প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে। কালকে লামিয়া আপুকে প্রপোজ করার জন্য সবকিছু রেডি করতে হবে, তো সেই সবকিছুই দেখছি তুই ভুলে গেছিস। সরি রে, সব কিছু কেমন করে জানি মাথা থেকে বের হয়ে গিয়েছিল। আমি আজকে রাতেই তাহসিনকে নিয়ে সব কিছু রেডি করে ফেলেছি, তুই কোনো চিন্তা করিস না। তাসবির সাথে কথাবার্তা বলে বন্ধুদের কাছে চলে আসলাম। আড্ডা শেষ করে তাহসিনকে সব কিছু জানালাম। দেখ দোস্ত, আজ রাতের মধ্যেই সব কিছু শেষ করতে হবে। কালকে লামিয়াকে অনেক বড় একটা সারপ্রাইজ দেব। আরে এসব নিয়ে কোনো চিন্তা করিস না, আমি ঠিক যেভাবে বলবো সেভাবেই কাজ করবি, দেখবি লামিয়া খুশি না হয়ে পারবেই না। ধন্যবাদ দোস্ত, তুই আমার পরাণের বন্ধু রে। ওরে মনে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, আজকে বুঝলাম। এই তোর কি আজকে ভূতে ধরলো নাকি রে? জীবনে তোর মুখ থেকে আমায় নিয়ে একটা ভালো কথা শুনলাম না, আর আজকে তো একেবারে প্রশংসা উল্টে পড়ছে। সবটাই তাহলে ওই লামিয়ার জন্য, তাই না? লামিয়া আমার সম্পর্কে ছোট বোন হয়, ওর জন্যই আজকে এত ভালো কথা শুনতে পারলাম। যাক, আমার জীবনটা ধন্য। হঠাৎ করে তাসফি সবার আড্ডার মাঝখানে চলে আসে। তাসিনের কথা শুনে সে আবার তাসফি হেসে দেয়। তারপর সবাই মিলে অনেক মজা করে। রাতের জন্মদিনের সমস্ত আয়োজন শেষ করে ফেলে। বিশেষ করে লামিয়ার জন্য ছাদের উপরে খুব সুন্দর করে ডেকোরেশন করে এই আয়োজন দেখে সবাই অনেক খুশি। সব কিছু দেখাশোনা করে তারপর মায়ের কাছে গেলাম। গিয়ে দেখি মনিয়ার আম্মু গল্প করছে। কিরে মনিয়া, শুধু কি আম্মুর সাথে গল্প করেই জীবন কাটিয়ে দিবি নাকি? কোনো কাজই তো করিস না। এই যে ভাইয়া, একদম না জেনে কথা বলবে না। এত সময় ধরে খালামনির সাথে কাজ করলাম, এখন দুজনেই অনেক ক্লান্ত। আম্মুর কাছে গিয়ে অনেক সময় ধরে গল্প করলাম। এইভাবেই রাতটা কেটে গেল। পুরো দিনটা ভালোভাবে কেটে গেল। সন্ধ্যার সময় ইনভাইটেড গেস্টরা চলে আসলো। সবাই মিলে ইয়া বড় একটা কেক নিয়ে আসলো। কেকটা কাটা শেষ হয়ে গেলে লামিয়াকে নিয়ে ছাদে চলে গেলাম। সেখানে লামিয়াকে আমার প্ল্যান মতো প্রপোজ করলাম। লামিয়া তো এইভাবে সারপ্রাইজ পেয়ে খুশিতে আত্মহারা। সব কিছু প্ল্যান মতো ভালোভাবে শেষ হয়ে গেল। এদিকে সিয়াবের বাবা মা বিয়ের সমস্ত কথা শেষ করে ফেললো। সবাই অনেক খুশি। আর হ্যাঁ পাঠক বন্ধুরা, আমিও অনেক খুশি। সবাইকে বিয়ের দাওয়াত দিলাম, এসে খেয়ে যাবেন। এভাবেই শেষ হলো আরেকটি ভালোবাসাময় জীবনের গল্প। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। গল্পটা বেশি বড় করলাম না, কারণ নতুন গল্প দেব। প্লিজ সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে, আর খুব তাড়াতাড়ি নতুন গল্প দেব। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।